মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। বিছানায় শুয়ে চোখ খুলতেই ওই ভয়ঙ্কর ঘটনার কথা মনে করে একটা চিৎকার দিল নীলা। তারপরই ওকে শান্ত করতে এগিয়ে এলো একটা নার্স। আশেপাশে তাকিয়ে নীলা নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করলো। নীলার গলার আওয়াজ পেয়ে রিজবি রুমের ভিতরে এসে উপস্থিত হয়। রিজবিকে দেখে নীলা খুবই অবাক হলো। হা করে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর বলছে, তুই তুই এখানে? তুই আমাকে এখানে নিয়ে এসেছিস শয়তান? রিজবি মুখটা গোল করে তারপর একটা মুচকে হাসি দিয়ে বলছে, ওহ নো ডার্লিং, এভাবে বলতে হয় না। নীলার তখনই আশফির কথা মনে হলো। আশফি? আশফি কোথায় গেল? ওকে তো গুলি করা হয়েছিল। ও ঠিক আছে তো? না না, আমার আশফির কিছু হতে পারে না। নীলা বিছানা থেকে উঠে সোজা গিয়ে রিজবির শার্টের কলার চেপে ধরে চেঁচিয়ে বলছে, আশফি কোথায়? আমার আশফিকে কোথায় লুকিয়ে রেখেছিস? নীলা জান ছাড়ো, এরকম করছো কেন? বরের সাথে এরকম করতে হয় না, একটু শান্ত হও। সব বলছি, আমি এসব করিনি। আমি কি তোমাকে আঘাত করতে পারি বলো? নীলা চোখ বড় বড় করে চেঁচিয়ে বলছে, তাহলে আমাকে এখানে নিয়ে এলে কেন? আশফি কোথায়? আমি গাড়ি নিয়ে তোমাদের পিছনে আসছিলাম, আর গাড়ি থেকে নামতেই গুলির আওয়াজ পেলাম, আর সামনে তাকিয়ে দেখি কারা যেন তোমাদের ওপর হামলা করেছে। তখন আমি আর আমার বডিগার্ডরা আমার গাড়ির ড্রাইভার সহ ওদিকে দৌড়ে গিয়ে গুলি চালাতেই ওরা পালিয়ে গেল। তারপর তোমাকে আর আশিককে রাস্তায় পড়ে থাকতে দেখে এই হোটেলে নিয়ে আসি। নীলা রিজবির শার্টের কলার ছেড়ে দিয়ে বলছে, তুই সত্যি বলছিস? হ্যাঁ জান, আশফিকে আমি গুলি করিনি, তোমাকেও আমি আঘাত করি। তবে আশফির প্রতি আমার রাগ ছিল, ইচ্ছা হয়েছিল ওকে শেষ করে দেই। তোমার সাথে ওকে আমার একদম সহ্য হয় না, কিন্তু একজন ডাক্তার হয়ে তা কিভাবে পারি বলো? আশফিকে তখন ওই অবস্থায় দেখে আমি সব ভুলে গিয়েছিলাম। তখন আমার শুধু মনে হয়েছে ওকে আমার বাঁচাতে হবে, ও আমার পেশেন্ট। নীলা ভ্রুকুচকে রিজবির কথাগুলো শুনছে। রিজবি বলছে, তখনই তোমাকে আর আশফিকে এই হোটেলে এনে রুমে শিফট করি, তারপর হসপিটালে ফোন করে ডাক্তার সহ কিছু নার্সকে এখানে আসতে বলি। তুই হসপিটালে না নিয়ে গিয়ে হোটেলে নিয়ে এলি কেন? রিজবি একটা হাসি দিয়ে বলছে, পাখি, তুমি বারবার উড়ে চলে যাবে তা তো হবে না। রাগে নীলা আবার রিজবির শার্টের কলার চেপে ধরে বলছে, আশফি কোথায়? কোথায় রেখেছিস ওকে? রিজবি হাত দিয়ে নীলার দুহাত ছাড়াতে ছাড়াতে বলছে, আহা জান, তুমি এমন করছো কেন? তোমার শরীর খারাপ করবে তো। তোকে আমি। বলতে বলতেই নীলা মাথার দুপাশে চিনচিন ব্যথা, প্রচন্ড ব্যথা অনুভব করলো। রিজবিকে ছেড়ে দিয়ে নীলা মাথায় হাত দেয়। কি হলো জান, তোমার কষ্ট হচ্ছে? স্যার, উনি ওষুধটা এখনো খাননি। নীলা মাথায় হাত দিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না। পড়ে যেতে গেলেই নার্স ওকে ধরে বিছানায় বসিয়ে দেয়। আপনি ঔষধটা দিন আর ওনার খেয়াল রাখবেন। রিজবি রুমের বাইরে চলে গেল। নীলা জামা কাপড় চেঞ্জ করার পর ফ্রেশ হয়ে নার্স ওকে বিছানায় শুয়ে দিল। ম্যাম, এবার ওষুধটা খেয়ে নিন, না হলে স্যার খুব রাগ করবেন। নীলা নার্সের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা, আমার সাথে যে এখানে আরো একজনকে নিয়ে আসা হয়েছে সে কোথায়? কার কথা বলছেন? প্লিজ ম্যাম খেয়ে নিন, না হলে আমার চাকরি থাকবে না। তাহলে আগে বলো, আমার সাথে যে ছেলেটাকে এখানে নিয়ে এসেছে, যার গুলি লেগেছিল, সে কোথায়? কোন রুমে? ও উনি তো 406 নম্বর রুমে রয়েছেন, এখন ভালো আছেন, ঘুমাচ্ছেন। নীলা শোয়া থেকে উঠে বসলো। আমি দেখবো ওকে, ও কেমন আছে এখন। আমি ওর কাছে যাব। উনি এখন ভালো আছেন। গুলিটা ওনার ডান হাতের বাহুতে লেগেছিল, তাই অল্পের জন্য বেঁচে গিয়েছেন। আর স্যার আপনাকে এই রুমের বাইরে যেতে নিষেধ করেছেন। ঠিক আছে, ওষুধটা দাও, আমি খেয়ে নিচ্ছি। ঔষধ খাওয়ার পর নীলা বলল, না তুমি এখন যাও, আমি এখন ঘুমাবো। স্যার আমাকে এখানে থেকেই আপনার খেয়াল রাখতে বলেছেন। আপনার কি লাগে না লাগে তাই। আমি বললাম না এখন যাও, আমি এখন ঘুমাবো। আর কিছু লাগলে
তোমাকে ডেকে নেব। আর চলে যাওয়ার পর নীলা রুমের দরজার কাছে এসে উকি দিয়ে দেখলো এটা 404 নম্বর রুম আর সামনের বিপরীত রুমটা 405 নম্বর। তার মানে পাশের রুমটাই 406। নীলা রুমে এসে বেলকনিতে দাঁড়ালো। বেলকনিতে দাঁড়িয়ে পাহাড় দেখা যাচ্ছে। পাশের বেলকনিটাই 406 নম্বর রুমের বেলকনি। তখনই পেছন থেকে রিজবি এসে 2 হাত দিয়ে নীলার কোমর ধরে নীলাকে জড়িয়ে ধরতেই নীলা চমকে গিয়ে এদিকে ফিরে রিজবিকে দেখার সাথেই ওকে থাপ্পড় দিয়ে দিল। ওর পায়ের উপরে পা দিয়ে বাড়ি দিল। রিজবি আউ করে এক পা ধরে মুরগির মতো লাফাচ্ছে। এই অবস্থায় নীলা রিজবিকে বেলকনির ধারে নিয়ে গিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে। সেই সময় রিজবির বডিগার্ড এখানে চলে এলো। রিজবি বেলকনির দেয়ালটা না ধরতে পেরে ব্যালেন্স হারিয়ে হাত দুটো উপরে তুলে আছে। ম্যাডাম কি করছেন? স্যার পড়ে যাবে তো। নার্স এসে নীলাকে ধরে রুমের ভিতরে নিয়ে গেল। রিজবির শার্ট ঠিক করতে করতে হাঁপাচ্ছে। এদিকে অটোতে বসে তানভীর আর প্রেমা স্টেশনের দিকে যাচ্ছে। হঠাৎ করে অটোর ঝাঁকুনিতে তানভীরের হাতের সাথে প্রেমার হাত লেগে গেল। হাত লাগার পরও প্রেমা হাতটা না সরিয়ে আরো ভালো করে ধরল। তানভীর অবাক হয়ে প্রেমার দিকে তাকায়। প্রেমা লজ্জারাঙা মুখে আর চোখে বামে পাশে চোখ দিয়ে তানভীরকে দেখছে, কিন্তু সে শুধু তানভীরের বুক দেখতে পাচ্ছে। তানভীরের মুখটা দেখতে হলে প্রেমার মুখটা উপরে তুলে তাকাতে হবে। সেই সাহসটা ওর হচ্ছে না এখন। তানভীর মনে মনে ভাবছে, মেয়েটা কি প্রেমে পড়ে গেল নাকি? মতিগতি তো ভালো দেখাচ্ছে না। কালকেও তো বাইক চালানোর সময় আমার কোমরটা ধরেছিল। হঠাৎ করে প্রেমা মুখটা উপরে তুলে তাকায়। তাকানোর সাথে দেখলো তানভীর ওর দিকে তাকিয়ে আছে। সাথে সাথে প্রেমার লজ্জায় চোখ নামিয়ে নেয়, সেই সাথে হাতটাও সরিয়ে নিল। হঠাৎ আবারও অটোর ঝাঁকুনিতে প্রেমা তানভীরের গায়ের উপর এসে পড়ল। তানভীর ব্যালেন্স হারানোর প্রেমাকে ধরে ফেললো। প্রেমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। চোখ উপরে তুলতেই দেখলো এবারও তানভীর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। লজ্জায় সাথে সাথে প্রেমা চোখ নামিয়ে নেয়। তানভীর এক দৃষ্টিতে প্রেমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় প্রেমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। গালের দুপাশটা একদম লাল হয়ে গেছে। এমন সময় তানভীর প্রেমার মুখটা উঁচু করে ধরলো। এবার তাকাতেই তানভীরের চোখের সাথে চোখাচোখি হয়ে যায়। প্রেমা তখন আর নিচেও তাকাতে পারছে না, কারণ তানভীর ওর মুখটা ধরে রয়েছে। লজ্জাতে প্রেমা চোখ বন্ধ করে ফেললো। তানভীর মনে মনে বলছে, এত লজ্জা এই মেয়ের, প্রেমে পড়লেও এত লজ্জা পাচ্ছে। প্রেমাও মনে মনে বলছে, কি নির্লজ্জের মতো তাকিয়ে আছি দেখো, আর এদিকে তো আমি লজ্জায় একদম মরে যাচ্ছি। প্রেমার এইভাবে লজ্জা পাওয়া দেখে তানভীরের মনে প্রেমের দোলা দিতে লাগলো। কিন্তু হঠাৎ খেয়াল হলো অটোটা থেমে গেছে, কিন্তু এখানে তো থামার কথা নয়। রাস্তার মাঝপথে কেন থামলো? অটো চালকের সিটে কোনো চালক নেই, চালকের আসনটা ফাঁকা। প্রেমার তানভীর পাশে তাকাতেই হা হয়ে গেল। পুলিশ অটোটাকে ঘিরে ফেলেছে। পুলিশ অফিসার ড্যানি ভ্রু নাচিয়ে বলছে, কি অটোর ভিতরে প্রেম হচ্ছিল দুজনের? তোমরা 3 বান্ধবী কি পালিয়েছ কারো গলা ঝুলিয়ে যাওয়ার জন্য? একটা তো আমার গলায় অলরেডি ঝুলিয়ে পড়ছে। মানেটা থানায় গেলে বুঝতে পারবে। রাত 9টা বাজে। রিজবি রুমে ঢুকে বলছে, জান, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এসো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। তুই আবার এসেছিস জানোয়ার, বের হয় এই ঘর থেকে, আর আমাকে আশফির কাছে যেতে দে। আমি তোমাকে না খাইয়ে এখান থেকে যাচ্ছি না, এবং তোমাকেও আশফির কাছে যেতে দিচ্ছি না। রিজবি নীলার হাত ধরে নীলাকে সোফায় বসিয়ে দিচ্ছে। রাগে নীলার রিজবির শার্টের কলার টেনে ধরতে গিয়ে এবার ব্যালেন্স হারিয়ে রিজবির উপর পড়ে গেল। রিজবি সোফায় পড়লো আর তার উপর নীলা রিজবির উপর পড়েও শার্টের কলার ধরে রয়েছে। সেই সময় রিজবির বডিগার্ড রুমে ঢুকতে গেলে এই দৃশ্য দেখে আর ভেতরে ঢুকলো না। সে এখন রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তখনই নার্স এসে দরজা খুলে ভেতরে ঢুকে যাবে। সাথে সাথে বডিগার্ডটা বলে উঠলো, আরে কি করছেন? ভিতরে ম্যাডামের সাথে স্যারের রোমান্স চলছে, এখন ভিতরে যাবেন না। নার্সটা ভ্রুকুচকে বলছে, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? সরুন এখান থেকে। আচ্ছা তাহলে চলুন, এই সময়টা
আমরা একটু ছাদে গিয়ে খোলামেলা আলাপ করি। বেশ, ঠিক আছে, আসুন। সিঁড়ি দিয়ে যেতে যেতে বডিগার্ডটা নার্সকে বলছে, আচ্ছা আপনি কি সিঙ্গেল? ওদিকে রুমের ভেতরে সোফার উপর রাগে নীলা চোখ বড় বড় করে রিজবির শার্টের কলার টেনে ধরে রিজবিকে কিল ঘুষি দিচ্ছে, আর রিজবিও নীলার কিল ঘুষি সহ্য করছে। এমন সময় আশফি এসে রুমের দরজাটা খুললো। দরজা খোলার শব্দে দুজনেই এই দিকে তাকায়। আশফি দেখলো সোফার উপর নীলার রিজবির শার্টের কলার টেনে ধরে ওর গায়ের উপর পড়ে রয়েছে। এটা দেখার সাথে সাথেই রাগে আশফি অনেক জোরে ঠাস করে দরজাটা আবার বন্ধ করে দিল, কিন্তু তার 2 সেকেন্ড পরই আবার দরজাটা খুলে ভিতরে ঢুকে চেঁচিয়ে, ছি নীলা, এই ছিল তোমার মনে? ছি। আশফিকে দেখে নীলা তাড়াতাড়ি উঠে এসে আশফিকে জড়িয়ে ধরে বলছে, আশফি, আশফি তুমি ঠিক আছো তো? আমি কত চিন্তা করছিলাম তোমার জন্য। তুমি এসেছো আশফি? আশফি এক হাতে ব্যান্ডেজ করা, তাই সে অন্য হাত দিয়ে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নাটক করছো আমার সাথে? এত নাটকের তো দরকার ছিল না। আমাকে বললেই পারতে যে তুমি রিজবির কাছে ফিরে যেতে চাও। জানি একটা ডাকাতের সাথে কেউ থাকতে চাইবে না, তাই বলে মিছে মিছে এত স্বপ্ন আমাকে না দেখালেই পারতে মিস নীলা। কি বলছো তুমি এসব আশফি? আর এই অসুস্থ শরীরে তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? জানি যে চোখে দেখলাম, তাই বলছি। আমার এই অবস্থা, আর তুমি এখানে রিজবির সাথে। ছি নীলা, এইটাও দেখতে হলো আমার। ভেবেছিলাম তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করব। আশফি চুপ। কেন আমার সাথে এরকম করলে নীলা? কেন এইভাবে ঠকালে আমায়? আমি ডাকাত বলে? আমার বাড়ি ঘরের ঠিকানা খুঁজে পাইনি বলে? তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যায়নি বলে? আমাকে কয়েকটা দিন সময় দিতে। এই আশফির উপর একটু ভরসা রাখতে পারলে না তুমি? নীলা ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দিয়েছে। আশফি এখনো চেঁচিয়ে বলেই যাচ্ছে, ও আমি কাকে কি বলছি? তোমার মতো বড় লোকের মেয়েরা কি আর আমার মতো ডাকাতের সাথে সংসার করবে? কেন যে মিছিমিছি তোমাকে নিয়ে এত বড় স্বপ্নটা দেখতে গিয়েছি। জানি না এত বড় ধাক্কাটা আমি সামলাতে পারবো কিনা। তুমি আমার জীবন নিয়ে ভাবে খেলতে পারলে নীলা? নীলা কাঁদতে কাঁদতে বলছে, আশফি তুমি থামবে? আসলে তা নয়, তুমি আমায় ভুল বুঝছো। আমার কথাটা তো আগে শুনবে। কি শুনবো? হ্যাঁ, বিষয়টা আসলে তা নয়। বিষয়টা আসলে কি তা আমি একটু আগেই দেখে নিয়েছি। আশফি ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে রুমের বাইরে চলে গেল। রাগে নীলার মাথা গরম হয়ে গেছে। শুধু শুধু আশফিকে ভুল বুঝে এতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল। শুধু তাই নয়, ছেলেটা অনেক কষ্টও পেয়েছে, তা ওর চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছিল। এমনিতেই রাগী নীলা সাপের মতো ফ্যানা তুলে ফুঁসে আছে, তার মধ্যে রিজবি নীলার সামনে এসে দাঁড়িয়ে বলছে, জান খাবে না? নীলার চোখ দুটো এবার গেল রিজবির দিকে, আর সাথে সাথে চোখের পানি মুছে আক্রমণ করে বসলো। শালা, তোর জন্যই আশফি আমাকে ভুল বুঝে কষ্ট পেল। নীলা তার পরে থাকা 3 পিসের ওড়নাটার উপর থেকে সেফটি পিনটা খুলে নিয়ে রিজবির পায়ে ঢুকিয়ে দিল। রুমের ভেতরে কাচের টেবিলটা ভেঙে কাচের টুকরোগুলো রিজবির পায়ে ঢুকিয়ে দিচ্ছে। রিজবির শরীর থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। বডিগার্ড আর নার্স এসে নীলাকে ধরে আটকায়। ওদিকে রুমের ভিতরে আশফি অস্থির হয়ে উঠেছে। নীলা রিজবিকে ওভাবে আহত করছে শুনে আশফির মন আরো উতলা হয়ে গেছে। আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনার শরীর এখনো পুরোপুরি ভালো হয়নি, এখন ঘুমানোর দরকার আপনার। আশফি মনে মনে ভাবছে, নীলা আমায় কি বলতে চেয়েছিল? রাগের মাথায় ওকে আমি কষ্ট দিয়ে ফেললাম না তো? নীলা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। এদিকে আশফিও ঘুমাতে পারছে না। সে রুমের দরজা লাগিয়ে দিয়ে বেলকনিতে এসে পাশের রুম 404 নম্বর রুমের বেলকনি টপকে যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে আশফি বেলকনিটি টপকে এই বেলকনিতে চলে এলো। হোটেলের ভেতরে নীলা আর আশফির রুমের দরজার সামনে রিজবি কড়া পাহারার ব্যবস্থা করে রেখেছে, তাই আশফি লুকিয়ে লুকিয়ে তার রুমের পেছনের বেলকনিটি টপকে নীলা রুমের বেলকনিতে এসে তার রুমে ঢোকার একমাত্র উপায়টি বেছে নিয়েছে। নীলার রুমের বেলকনিতে দাঁড়ানো মাত্রই এক ফালি শীতল বাতাস এসে আশফিকে ছুঁয়ে গেল, কিন্তু মনটা এখনো শীতল হলো না। মনটা যে বড়ই অশান্ত হয়ে আছে। কিছু মেঘ এসে চারটাকে ঢেকে দিল। আকাশটা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আশফি বেলকনির দরজার সামনে এসে দাঁড়ালো। রুমের লাইট বন্ধ করা। আশফি মনে মনে ভাবছে, নীলা কি ঘুমিয়ে পড়েছে? তখন ওর সাথে ওরকম ব্যবহার করা একদম উচিত হয়নি। ওকে সরি বলতেই হবে আমার, এবং এক্ষুনি।
নীলা বিছানায় শুয়ে কাঁদছিল। হঠাৎ সে রুমের মেঝেতে কারোর ছায়া দেখতে পায়। দরজার দিকে তাকাতেই মানুষ দেখতে পেয়ে ভয়ে জোরে একটা চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসলো। সাথে সাথে আশফি রুমের ভিতরে দৌড়ে গিয়ে নীলার মুখ চেপে ধরলো। কি করলে? আর এটা আমি আশফি। আশফির কণ্ঠস্বর শুনে মুখের উপর থেকে হাত সরিয়ে নীলা হাঁপাতে হাঁপাতে বলছে, আশফি তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি লুকিয়ে ব্যালকনি দিয়ে এসেছি, কিন্তু তুমি চিল্লিয়ে এখন সবাইকে জানিয়ে দিলে। নীলার রুমের কলিং বেল বাজলো, দরজাতেও নক পড়লো। পাহারায় থাকা রিজবির বডিগার্ড বলছে, দাম কোনো সমস্যা? দরজা খুলুন। কিছু না, ঘুমটা ভেঙে গিয়েছিল তাই। বডিগার্ডটা রিজবিকে খবর দিতে গেল। আশফি নীলাকে বলছে, তুমি কেন চিৎকারটা দিতে গেলে? আমি বুঝতে পারিনি। বাহিরে ঝড়ো বাতাস বইছে। রিজবি নীলার রুমের দরজাটা ধাক্কাতে ধাক্কাতে বলছে, জান কি হয়েছে তোমার? দরজা খোলো। তুমি কি ভয় পেয়েছো? উফ, কিছু না, যাও তো তোমরা, আমাকে ঘুমাতে দাও। রিজবি মনে মনে বলছে, নীলা যতই বলুক আমি এই দরজার বাইরে এখানেই বসে অপেক্ষা করব। আবার যদি ও ভয় পায়? স্যার আপনি রুমে যাবেন না, আমি তো এখানে আছি। আপনি যান, গিয়ে শুয়ে পড়ুন। না, আমি এখানেই থাকবো। রিজবি চেয়ার টেনে নিয়ে দরজার সাথে হেলান দিয়ে বসে রইল। ওর হাতের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ আর টেপ দেওয়া। নীলা তখন ওকে আচমকা আক্রমণ করায় এই অবস্থা করছে। ভেতরে নীলা আশফিকে বলছে, তুমি এই অসুস্থ শরীরে কষ্ট করে উঠে আসতে গেলে কেন? যদিও আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। জানি তো, তাই তো এলাম। আমার ভালোবাসাটা যে মন খারাপ করে রয়েছে, এই দেখো গান ধরলাম, সরি। নীলা কান্না করে দিয়ে অভিমানের সুরে বলছে, এখন সরি কেন? তখন কতবার বললাম আমার কথাটা আগে শোনো, তুমি তো শুনলেই না। কি করব, রিজবির সাথে তোমাকে দেখে আমার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছিল। তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমাকে ছেড়ে রিজবির কাছে চলে যাব? আমাকে তোমার রুমে যেতে দিচ্ছিল না বলেই ওর ওই হাল করছিলাম। আর তুমি কি না এসে কি ভাবলে? আশফি নীলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলছে, বুঝতে পেরেছি, তাই তো থাকতে না পেরে ছুটে এলাম। এখন আর কেঁদো না আমার জান। নীলা আশফিকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বলছে, আই লাভ ইউ। লাভ ইউ টু মাই হার্ট। দরজার বাইরে থেকে রিজবি চমকে উঠে বলছে, রুমের ভিতরে কেউ যেন কথা বলছে মনে হলো। এত রাতে ম্যাডামের রুমে কে ঢুকবে? আর আমি তো এখানেই ছিলাম। শিওর ওই আশফি যায়নি তো আবার? না স্যার, আমি এখানেই ছিলাম, কেউ ভিতরে যায়নি। আর উনি তো এখন ওনার রুমে ঘুমাচ্ছেন। উনি কেন ম্যাডামের রুমে ঢুকতে যাবেন? হ্যাঁ তাই তো। তখন আশফি নীলার ওপর যা রিয়েক্ট করলো, তারপরও কি সে এই অসময়ে নীলার রুমে আসবে? জি স্যার, রুমে কেউ নাই। ওটা আপনার মনের ভুল। আপনার এখন ঘুমের প্রয়োজন। দেখুন ম্যাডাম এখন ঘুমাচ্ছেন, বারবার ওনাকে ডাকলে তো উনি রেগে যাবেন। যান স্যার, আপনিও গিয়ে শুয়ে পড়ুন, আমি তো এখানে আছি। তুমি ঠিক বলেছ। এত রাতে আশফি এখানে আসতে যাবে কেন? ধ্যাত, আমিও কি যে ভাবছি। যাই শুয়ে পড়ি। রিজবি দাঁত বের করে হাসতে হাসতে ঘুমাতে চলে গেল। জি স্যার, যান শুয়ে পড়ুন। এদিকে রুমের ভেতরে আশফি আর নীলা একে অপরকে জড়িয়ে ধরে আছে। বাহিরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বিদ্যুৎ চমকানোর আলোয় মাঝে মাঝে ঘরটা 1 সেকেন্ডের জন্য আলোকিত হচ্ছে। বৃষ্টির ঝাপটা এসে বেলকনি ভিজিয়ে দিচ্ছে। কাছের জানালা দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আশফি নীলার গালের সাথে গাল লাগিয়ে ঘষছে। হঠাৎ জোরে কোথাও বাজ পড়ার শব্দের ভয়ে নীলা আশফিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বেলকনির দরজাটা এখনো খোলা বলে বৃষ্টির ঝাপটার শীতল বাতাস এসে রুমে ঢুকছে। রুমের লাইট অফ করা। বাইরে থেকে চাঁদের আলো যতটুকু এসে রুমের ভেতরে পড়ছে তা এক আলো ছায়ের খেলা তৈরি করছে। এমন সময় বৃষ্টির শব্দে মনটা মাতাল হয়ে যাচ্ছে। পরিবেশটা শীতল হয়ে আছে। বাহিরে বৃষ্টির প্রতিটা ফোঁটায় প্রকৃতি আজ ভিজে উঠেছে। নীলার আশফিও ভিজে যাচ্ছে প্রেমের বৃষ্টিতে। দুজনের মন ভিজে একাকার। দুজন দুজনকে এতটা চায় মন তা অনুভব করতে পারছে।
আশফি নীলার গালে চুমু দিল। বাহির থেকে শীতল বাতাসটা এসে শরীরে শিহরণ ধরিয়ে দিচ্ছে। এমন অবস্থায় মনের মানুষটি পাশে থাকলে কি আর নিজেকে ধরে রাখা যায়? আশফি এবার নীলার মুখটা উঁচু করে নীলার ঠোঁটে ঠোঁটটা রেখেই ফেললো। নীলাও দুহাত দিয়ে আশফিকে জড়িয়ে ধরে রেখেছে। আজ এই বৃষ্টির রাতে প্রকৃতির সাথেও তারাও প্রেমের বৃষ্টিতে ভিজে যাবে। সকাল হতেই আব্দুল লতিফ সাহেব আর তার ছোট ভাই আব্দুল জলিল ও তার স্ত্রী সহ থানায় এসে উপস্থিত হয়। তানভীরের চিন্তায় সারা রাত আব্দুল জলিল আর ওনার স্ত্রীর ভালো মতো ঘুম হয়নি। প্রেমাকে কাল রাতেই তার বাড়ির লোকজন বাসায় নিয়ে গেছে আর তানভীরকে আটকে রাখা হয়েছে হাজতে। পুলিশ অফিসার ড্যানি তানভীরকে প্রশ্ন করেছিল, আসফি আর নীলা কোথায় তুমি সত্যি জানো না? জানলে কি আমি নিজেই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম না? আমি জানি না। ক্লাব থেকে পালানোর পর আমি তাদের আর খোঁজ রাখতে পারিনি। কথার মাঝখানে ইন্সপেক্টর এসে বলছেন, স্যার ওনারা এসে গেছেন। ড্যানি তানভীরকে নিয়ে হাজতের বাইরে এলো। তানভীর আব্দুল জলিল আর ওনার স্ত্রীর দিকে তাকিয়ে থমকে যায়। বাকহীন হয়ে দাঁড়িয়ে থাকে সে। ওনাদের মুখের দিকে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। এই তো সে চিরচেনা মুখ। চোখ দুটো ভিজে উঠতেই তানভীর ওনাদের দিকে ছুটে দৌড়ে গিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। আব্দুল জলিল আর ওনার স্ত্রী দুজনই তানভীরকে জড়িয়ে নিল। তানভীর ওনাদের দিকে তাকিয়ে বলছে, মামুনি, ড্যাড। ছেলেকে ফিরে পেয়ে ওনারাও চোখের পানি ধরে রাখতে না পেরে অনেকক্ষণ আগেই কেঁদে ফেলেছেন। এই দৃশ্য দেখে আব্দুল লতিফের চোখেও পানি চলে এসেছে। তানভীর তার মা বাবাকে চিনতে পেরেছে। আব্দুল জলিল আর ওনার স্ত্রী তানভীরের বাবা মা। তানভীরের মা তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, কোথায় ছিলি বাবা? তোকে আমরা কত খুঁজেছি। তোমাদের ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হয়েছে। তানভীরের বাবা আব্দুল জলিলও তানভীরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। দীর্ঘ 14 বছর পর তানভীর তার মা বাবাকে ফিরে পেয়েছে। তানভীরের ডিএনএ টেস্ট করে আব্দুল জলিল ও ওনার স্ত্রীর ডিএনএর সাথে মিলে যায়। প্রমাণিত হয় তানভীরই ওনাদের ছেলে, যে ছেলে এতদিন ডাকাতদের আস্তানায় থেকে বড় হয়েছে। আব্দুল লতিফ তার বাড়ি ডাকাতের জন্য তানভীরের ওপর থেকে সব অভিযোগ তুলে নেয়। আব্দুল জলিল তার ভাই আব্দুল লতিফকে দেখিয়ে তানভীরকে বলছেন, তানভীর, উনি তোমার চাচা হন। তানভীর এবার আব্দুল লতিফকে দিকে তাকিয়ে বলছেন, ক্ষমা করবেন চাচা যান, ওই দিনের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। আব্দুল লতিফ তানভীরের পিঠ চাপড়ে দিয়ে বললেন, আরে সাব্বাস বেটা, ওই দিন ওই ঘটনা না ঘটলে তো তোকে আমরা ফিরে পেতাম না। আব্দুল লতিফ এবার খুশি মনে তার ভাই ভাবি আর ভাতিজা তানভীরকে নিয়ে থানা থেকে বের হয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে হোটেলের ভেতরে রিজবি অনেকক্ষণ ধরে নীলার রুমের দরজা নক করেই যাচ্ছে। নীলা কোথায়? তুমি দরজা খুলছো না কেন? কিছুক্ষণ পর নীলা দরজা খুলে দিতে রিজবি রুমের ভিতরে ঢুকে পড়ল। কি করছিলে? দরজা খুলতে এত সময় লাগলো যে? নীলা তার ভেজা চুলগুলো মুছতে মুছতে হেসে বলছে, গুড মর্নিং। শাওয়ার নিচ্ছিলাম তাই দেরি হলো। নীলার কথায় রিজবি অনেক অবাক হয়। নীলা ওর সাথে হেসে কথা বলছে। মর্নিং শুনে রিজবি রীতিমতো গলে গেল। সে ভেবে নিল নীলা হয়তো কালকের ঘটনার জন্য অনুতপ্ত। তোমাকে আজ এত খুশি খুশি লাগছে? কি ঘুম ভালো হয়েছে বুঝি? নীলা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমার অনেক ভালো ঘুম হয়েছে। বৃষ্টির রাতে আমার খুব ভালো ঘুম হয়। ও রিয়েলি? কাল রাতে তোমার কি আশফির জন্য একটুও খারাপ লাগেনি? হঠাৎ করেই নীলা মুখ ফসকে বলে ফেলল, রাতে তো আশফি আমার সাথেই ছিল। সাথে সাথে রিজবির মুখ কিসমিসের মতো শুকিয়ে গেল। এই তোমার সাথে ছিল মানে? ও নো, সরি, রাতে আশফি ওর রুমেই ছিল। তাহলে যে তুমি একটু আগেই বললে? ওটা মিস্টেক ছিল। ওর তো এখন মাথা খারাপ, সে কি আর আমার কথা ভাববে? রিজবি রুমের ভেতরে চারপাশ ভালো করে দেখে নিয়ে আশফির রুমে আশফিকে দেখতে চলে গেল। প্রেমার বাড়ির ড্রয়িং রুমে প্রেমার বাবা মা প্রেমাকে বলছে, তোকে আর আমরা বিয়ের জন্য জোর করব না এবং তোর পছন্দের পাত্রের সাথেই আমরা তোর বিয়ে দেব। তবু আর এভাবে বাড়ি ছেড়ে যাস না মা, আমাদের ছেড়ে যাস না। তোর চিন্তায় রাত দিন আমরা ঘুমাতে পারিনি। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না।
প্রেমার বড় বোন প্রীতি বলছে, কে রে, তোর পছন্দের কোনো ছেলে আছে কিনা? থাকলে আমাদের বল। থাক, ওকে আমরা এখন কোনো জোর করব না, ওর সময় নেই। যেদিন ও নিজে থেকে মত দিবে সেই দিন আমরা ওর বিষয়ে কথা বলবো। এখন আমার আম্মাজানটা কিছুদিন নিজের মতো থাকুক। প্রেমার পছন্দের ছেলের কথা শুনে প্রেমার তানবীরের কথা মনে হলো আর লজ্জায় লাল হয়ে উঠল। প্রেমার মা বলছে, আমিও তাই বলি, মেয়ের বিয়েটা আরো কিছুদিন পরেই দেওয়া ভালো। বড় মেয়েটাকে তো বিয়ে দিয়ে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। প্রেমার বড় বোন প্রীতি বলছে, কিসের ফাঁকা? আমি এবার পাক্কা 2 মাস এই বাড়িতে থাকবো। তোমার জামাই একটা কাজে দেশের বাইরে যাবে, কয়েকদিন সেখানে থাকবে, আর কাজের চাপে আমাকে সময় দেবে না। তখন শুধু শুধু ঝগড়া হবে, তাই এখানে থাকবো। প্রেমা খুশি হয়ে বলছে, ওয়াও, সত্যি আপু, তাহলে তো খুব ভালো হবে। প্রীতি প্রেমার দিকে তাকিয়ে বলল, কি রে, তোর মন খুব উড়ু উড়ু করছে মনে হয়, কাহিনী কি? রাতে আমাকে চুপি চুপি বলিস। লজ্জা পেয়ে প্রেমা নিজের ঘরের দিকে দৌড় দিল। রিজবি আশফির রুম থেকে ঘুরে এসে আবার নীলার রুমে এসে উপস্থিত হয়। সে নীলাকে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে, যাই হয়ে যাক, নীলা আমার সাথে ভালোভাবে হেসে কথা বলছে, তাই আমি এখন কিছু আর করব না যাতে নীলা আবার আমার উপর রেগে যায়। নীলা রিজবিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলছে, কি হলো, কোনো সমস্যা? রিজবি নীলার ভেজা চুল দেখে বলছে, তোমাকে এত ফ্রেশ লাগছে কেন? আর তুমি বা এত সকাল সকাল গোসল করতে গেলে কেন? কেন, আমার গোসল নিয়ে কি সমস্যা? না মানে কাল তো তোমাকে কোনো কিছুই করানো যাচ্ছিল না, আর আজ নিজ থেকেই করছো যে? তো রিজবি এবার বলেই ফেললো, আশফি কি সত্যই তোমার রুমে আসেনি? রাগে নীলা চোখ বড় বড় করে রিজবির দিকে তাকালো। না মানে আমি সেরকম কিছু বলতে চাইনি, আসলে আশফির সাথে রাতে ওরকম একটা ঘটনা ঘটলো তো তাই বললাম। আমি ব্রেকফাস্ট করব, ক্ষুধা লেগেছে। এই দেখো, কথায় কথায় ভুলেই গিয়েছি, এক্ষুনি নার্স তোমার রুমে খাবার নিয়ে আসছে। রিজবি মনে মনে ভাবছে, যাক, নীলা আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে, এবার তাহলে আমাকে নীলার মনের মতো হতে হবে, তাহলেই ব্যাস। উফ মাই নীলা, নীলা শুধু আমার হয়ে যাবে। তখনই রিজবির বডিগার্ডটা সবগুলো দাঁত বের করে হাসতে হাসতে বলছে, স্যার আপনাকে কিন্তু আজ দারুণ হ্যান্ডসাম লাগছে। রিজবি চুলে হাত দিতে দিতে বলল, লাগতেই হবে, তুমি যাও ম্যাডামের খাবার ব্যবস্থা করো। নীলা আয়নার সামনে সাজার জন্য বসলো। এটা দেখে রিজবির বুকের ভেতর তোলপাড় করা শুরু করে দিল। নীলা পেছনে তাকিয়ে রিজবিকে বলছে, অন্যের বউয়ের দিকে তাকিয়ে নজর দিতে লজ্জা লাগে না? কি বলছো মাইজান, তুমি তো আমার হবু বউ। আমি আশফিকে বিয়ে করেছি। রিজবি নীলার কাছে এগিয়ে গেল। সে নীলার কাঁধে হাত রাখতে গিয়েও রাখলো না। জান, ওটা ভুলে যাও না, এখন থেকে শুধু আমাকে নিয়ে ভাবো। আচ্ছা তুমি বলো তো, আশফির মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? নীলা উঠে দাঁড়িয়ে বলছে, ভালোবাসা। আমি তোমায় ভালোবাসি না? ঠিক আছে, তুমি আমায় যেভাবে বলবে আমি তোমায় ঠিক সেভাবে ভালোবাসবো। বলো কি করতে হবে আমায়? আপাতত আমার এখানে থাকার খবরটা আমার বাড়িতে দেবে না। ওকে, দেব না। আর কিছু? আমি আশফির রুমে যেতে চাই। রিজবি এবার রেগে গেল। সে প্যান্টের পকেটে হাত রাখতে রাখতে বলছে, ওটা হচ্ছে না, তুমি অন্য কিছু চাও। নিজের ভালোবাসাকে আমি অন্যের সাথে দেখতে চাই না। তোমাকে আমি আশফির রুমে যেতে দেব না। ঠিক আছে, তুমি তো ডাক্তার তাই না? কাজটা তাহলে তুমিই করে দাও, যেহেতু এখন আমরা তোমার হেফাজতে আছি। বলো জান, তোমার জন্য আমি সব করতে পারি। আশফির ট্রিটমেন্ট করতে হবে। ইনজেকশন দিয়ে ওর ব্রেইনের মেমোরি থেকে স্মৃতিগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, আর তাই ওর আগের কিছু মনে নেই। ও মাই গড, ঠিক আছে জান, আমি দেখছি। তবে তুমি কিন্তু আশফির রুমে যাবে না। নীলা মনে মনে বলছে, আশফির রুমে তো আমি যাবই, ওটা তুমি চাইলেও আটকাতে পারবে না। রিজবি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণের জন্য সে হোটেলের বাইরে চলে গিয়েছে। নার্স নীলার রুমে খাবার নিয়ে এলো। খাবার খাওয়ার পর নার্স নীলাকে ঔষধও দিয়ে দিয়েছে। দুপুরের দিকে নীলা বিছানায় বসে বই পড়ছিল। তখন নার্সটা নীলার রুমেই বসেছিল। হঠাৎ নীলা নার্সের দিকে তাকিয়ে বলছে, বডিগার্ডকে ভেতরে আসতে বলো তো, বলো যে আমি ডাকছি। কেন ম্যাম, আপনার কি কিছু লাগবে? আমাকে বলুন,
তোমার কাজ ওনাকে ডেকে দেওয়া আর বলার ঠিক 10 মিনিট পরে যেন উনি আমার রুমে ঢোকে। নার্সটা রুমের বাইরে গিয়ে বডিগার্ডটাকে বলে আবার রুমের ভেতরে চলে আসলো। নীলা নার্সের দিকে তাকিয়ে বলছে, আমার ড্রেসটা বাথরুমে ফেলে এসেছি, ওটা এনে দাও তো। নার্সটা বাথরুমের ভিতর ঢুকতেই নীলা বিছানা থেকে উঠে গিয়ে বাথরুমের দরজায় দাঁড়িয়ে পেছন থেকে ওড়না দিয়ে নার্সটার চোখ সহ মুখ বেঁধে ফেললো। আচমকা এমন ঘটনায় নার্সটা বাথরুমের ভিতরে পড়ে যায়। এই সুযোগে নীলা নার্সের হাত আর পা বেঁধে ফেললো। তারপর ওই অবস্থায় নার্সটাকে বাথরুমের ভিতরে বসিয়ে রেখে বাথরুমের শাওয়ারটা ছেড়ে দিয়ে বের হয়ে আসলো। এরপর নীলা পর্দার আড়ালে লুকালো আর তার 5 মিনিট পর রুমে বডিগার্ডটা ঢুকলো। রুমে ঢুকে নীলাকে কোথাও দেখতে না পেয়ে বডিগার্ডটা নীলাকে ডাকতে থাকে, ম্যাডাম ম্যাডাম আপনি কোথায়? বডিগার্ডটা বেলকনিতে দেখার জন্য চলে গেল। এই সুযোগে নীলা পর্দার আড়াল থেকে বের হয়ে রুমের বাইরে চলে যায়। বডিগার্ডটা রুমের ভেতরে এসে আবার নীলাকে খুঁজতে থাকে। আচ্ছা এই ম্যাডাম কোথায় গেল? রুমে তো নেই, আবার বাহিরেও তো যায়নি, আমি তো দরজার বাহিরেই দাঁড়িয়েছিলাম। আরে ওই তো বাথরুমের ভিতর থেকে ওয়াশরুমের শব্দ আসছে, নিশ্চয় ম্যাডাম এখন গোসলে গিয়েছেন, আমি বরং পরে আসবো। এদিকে নীলা রুম থেকে বের হয়ে আশফির রুমে এসে দরজা লাগিয়ে দেয়। আশফি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। তখনই পেছন থেকে নীলা 2 হাত দিয়ে আশফিকে জড়িয়ে ধরে। নীলা আশফির বুকে হাত রাখার সাথেই চমকে ওঠে। আশফিও নীলার হাতের উপর হাত রাখলো। খুব মিস করছিলাম। তা কি দেখছিলে? আশফি এদিকে ফিরে নীলার হাত ধরে বলছে, তোমাকে নিয়ে এখান থেকে কিভাবে পালাবো তাই ভাবছিলাম। একদম নয়, আগে তুমি সুস্থ হবে তারপর। এখনো তো হাতের ক্ষত পুরোপুরি ভালো হয়নি। আশফি নীলার কোমর ধরে নীলাকে কাছে টেনে এনে বলছে, বউটা দেখে আমার কথা খুব ভাবে, কিন্তু আমার বউ তো আমাকে রেখে সারাক্ষণ ওই রিজভিকে। নীলা আশফির কথা শেষ না করে দিতেই রাগে আশফির হাত নিজের কোমর থেকে ছাড়িয়ে নিয়ে বলছে, গেলাম আমি। নীলা রুম থেকে চলে যাচ্ছিল। তখনই আশফি আবার নীলার হাত টেনে ধরে নীলাকে নিজের কাছে নিয়ে আসলো। আর এবার নীলা কিছু বলতে যাবে তার আগেই আশফি নীলার ঠোঁটে ঠোঁট রেখে ফেললো। প্রথমে নীলা ছাড়াতে চাইলেও পরে আর ছাড়ালো না। আশফি আর নীলার চুমু পর্ব চলছে। এরই মধ্যে রিজভি হোটেলে চলে এলো। রিজভি নীলার রুমে ঢুকে নীলাকে দেখতে না পেয়ে বডিগার্ডকে জিজ্ঞেস করছে, ম্যাডাম তো গোসলে গেছেন। রিজভি আবার নীলার রুমে ঢুকে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে শাওয়ারের শব্দ শুনে বের হয়ে আসলো। এদিকে আশফি আর নীলা একে অপরকে সারা গায়ে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। এভাবে আধা ঘন্টা হয়ে গেছে। রিজভি আবার নীলার রুমে ঢুকে বাথরুমের দরজার সামনে এসে দাঁড়ালো। নীলা, এতক্ষণ ধরে শাওয়ার নিতে হয় না জান, তোমার ঠান্ডা লেগে যাবে তো। কিন্তু বাথরুমের ভেতর থেকে শাওয়ারের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ এলো না। এভাবে বিকেল হয়ে এলো। নীলা এতক্ষণ ধরে শাওয়ার নিচ্ছে। আশফি আর নীলা একে অপরের ঠোঁটে চুমু দিতেই ব্যস্ত। তাদের আর কোনো দিকেই খেয়াল নেই। প্রেমা তার বাড়ির ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তার সাথে তার ছোট ভাগিনার রোহানও সোফায় বসে আছে। এমন সময় প্রেমার বড় বোন প্রীতি এসে বলছে, নে ধর তোর ফোন। কে ফোন করেছে? ধরেই দেখ। প্রীতি প্রেমার হাতে ফোনটা দিয়ে মুচকি হাসতে হাসতে চলে গেল। প্রেমা ফোনটা কানে ধরতেই তানভীরের কণ্ঠস্বর শুনতে পায়। কি হলো, কি করছিলে? বাড়িতে গিয়েই আমায় ভুলে গেলে? না মানে আমি তোমার কথাই ভাবছিলাম। ওহ রিয়েলি? কি ভাবছিলে? প্রেমা ফোনে কথা বলতে ব্যস্ত থাকায় সোফায় বসা তার ছোট ভাগিনার রোহান টিভির রিমোট নিয়ে নিল। টিভির রিমোট নিয়ে সে টিভির চ্যানেল একের পর এক চেঞ্জ করছে। প্রেমাকে চুপ করে থাকতে দেখে ফোনের ওপার থেকে তানভীর আবার বলছে, কি হলো বলো না, কি ভাবছিলে? প্রেমা ফোন হাতে নিয়ে তানভীরের সাথে কথা বলতে খুবই লজ্জা পাচ্ছে। লজ্জায় গালের দুপাশ একদম লাল হয়ে গেছে। তোমাকে না আমার কিছু কথা বলার ছিল। তো বলো না, আমি তো শুনতেই চাই। প্রেমা লজ্জায় আবার চুপ করে গেল। কি হলো, চুপ করে আছো যে? বলো। আমার না খুব লজ্জা করছে, আমি বলতে পারবো না। ওপর পাশ থেকে তানভীর হাসতে হাসতে বলছে, এত লজ্জা? আরে বলে ফেলো। আমি না তোমাকে আসলে তোমাকে আমি মানে। তানভীর ফোন হাতে নিয়ে হাসতে হাসতে শেষ। বলো আমাকে কি? মানে আমি তোমাকে
তখনই রোহানের চ্যানেল চেঞ্জ করার সময় এই গানটা টিভিতে বেজে উঠল। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে শরম লাগে ওহো আহা। এই গানটা শোনার সাথে লজ্জায় প্রেমা চোখ দুটো বন্ধ করে ফেলল। সে ফোনটা কানে ধরেই জোরে জোরে হাঁপাচ্ছে। অপর পাশ থেকে তানবীর প্রেমার এইভাবে হাঁপানোর শব্দটা শুনে বলছে, কি হলো, তুমি এমন করছো কেন? লজ্জাতে প্রেমার কিছু বলতে না পেরে সোফার উপরে ফোনটা ওভাবে রেখেই নিজের রুমের দিকে দৌড় দিল। ডাইনিং টেবিল থেকে প্রেমার বাবা, ভাবি আর বড় বোন প্রীতি প্রেমাকে এভাবে দৌড় দিতে দেখলো। ফোনের ওপর পাশ থেকে তানবীর হ্যালো হ্যালো করেই যাচ্ছে। হ্যালো হ্যালো প্রেমা, আর ইউ ওকে? দৌড়ে প্রেমা রুমে এসেই দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। বিছানার উপর শুয়ে লজ্জায় বালিশে মুখ গুজে দিল। লজ্জাতে বিছানার সাথে মিশে যেতে যেতে একবার কম্বলটাকেও টেনে নিয়ে মাথা সহ পা পর্যন্ত সারা শরীর ঢেকে ফেলল। দরজায় ধাক্কানোর শব্দে আশফি এবার বিছানার উপর থেকে শার্টটা নিয়ে তাড়াতাড়ি পরে দরজা খুলে দিল। দরজা খোলার সাথেই রুমের ভিতর হুড়মুড় করে রিজবি সহ তার বডিগার্ড এবং আরো দুজন নার্স ঢুকে পড়ল। রুমে ঢুকে রিজবি এদিক ওদিক খুঁজছে আর চেঁচিয়ে যাচ্ছে, কোথায় নীলা, কোথায় লুকিয়েছ? আজ খবর আছে। কিছুক্ষণ রুমের ভিতরে খোঁজাখুঁজির পর পর্দার আড়াল থেকে নীলাকে টেনে বের করলো। কি হলো, ধরা পড়ে গেলে তো? খুব চালাক ভাবো নিজেকে, তাই না? লুকোচুরি খেলছো আমার সাথে? নীলা না বোঝার ভান করে আকাশ থেকে পড়ে বলল, কি হয়েছে? এগুলো কি বলছো তুমি? এবার রিজবি চেঁচিয়ে ওই রুমের ঘটনা বর্ণনা করতে থাকে। নার্সটাকে বেহুশ অবস্থায় তোমার রুমের বাথরুমের ভিতরে পাওয়া গেছে। কে যেন ওর হাত পা চোখ মুখ বেঁধে রেখে শাওয়ার ছেড়ে দিয়ে এসেছে। আমরা তো ভেবে নিয়েছিলাম তুমি ভেতরে গোসল করছো। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তুমি যখন বের হচ্ছ না দেখে আমি আরেকজন নার্সকে ডেকে এনে দরজাটা খুলতে বলি। দরজাটা খোলার সাথে সাথে সে চিৎকার দেয়, আর তখনই আমরা সবাই গিয়ে বাথরুমের ভেতর ওই অবস্থায় দেখতে পাই। তারপর তাড়াতাড়ি করে হসপিটালে পাঠিয়ে দিলাম। ওর এই অবস্থা তুমি করেছো, তাই না? আমি কেন করতে যাব? নার্সটা এত সময় ধরে পানিতে ভিজতে ভিজতে বেহুশ হয়ে গেছে। আর হ্যাঁ, তুমি এই রুমে এসে কি করছো? তখনই রিজবি আশফির দিকে তাকালো আর দেখলো আশফি মুচকি মুচকি হাসছে। তার মানে তুমি এতক্ষণ আশফির রুমে ছিলে? ও নো। রিজবি ভালো করে আশফির দিকে তাকিয়ে খেয়াল করলো আশফির গালে, গলায় আর শার্টের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ রয়েছে। এটা দেখার সাথে সাথে রিজবি ওখানেই অচেতন হয়ে গেল। বাড়ি ফিরে তানভীরের বাবা মার সাথে অনেক ভালো সময় কাটাচ্ছে। এতদিন ডাকাতের আস্তানায় থাকার কারণে তার আচার আচরণ অনেক পরিবর্তন চলে এসেছে। বাবা মা দেশের বাইরে থাকলেও এই দেশেও ওদের নিজস্ব বাড়ি রয়েছে। বলতে গেলে তানভীরের বাবা আব্দুল জলিল প্রচুর সম্পত্তির মালিক। তবে তারা কিছুদিন তানভীরের চাচা আব্দুল লতিফ সাহেবের বাড়িতে থেকেই সময় কাটাতে চায়। কিন্তু তানভীরের আর তর সইছে না। যেই শুনেছে প্রেমাদের বাড়ি যে শহরে, সেই শহরেই ওদের নিজস্ব বাড়ি রয়েছে, অমনি ওখান থেকে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ছেলেটা তো ডাকাতের আস্তানা থেকে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেনি। ডাকাতগুলো ওকে শুধু ডাকাতি করাই শিখিয়েছে। তাই ওকে এবার আমাদের সাথে নিয়ে গিয়ে ওখানে অ্যাডমিশন করিয়ে দেব। আমি দেশ ছেড়ে চলে যাব? অসম্ভব। আমার কত বন্ধু বান্ধব এখানে। কারা তোর বন্ধু? ওই ডাকাতগুলো? ওদের জন্য তোর জীবনটাই তছনছ হয়ে গেছে, আর তুই বলছিস ওদের ছেড়ে যাবি না? আহ মামুনি, তুমি বুঝতে পারছো না? ওদের মধ্যে আমার মতো আরো একজন আছে। সে হলো ডিটেকটিভ আশফি। ও আমার বন্ধু, ও ডাকাত নয়। আর তাছাড়া আমার একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে। মেয়ে? তানভীর মাথা চুলকাতে চুলকাতে বলল, না মানে ওর নাম প্রেমা। প্লিজ মামুনি, আমি দেশেই থাকতে চাই, আমাদের বাড়িতে। ওখানে চলো না তোমরা। তানভীরের মা এবার আব্দুল জলিলের দিকে তাকিয়ে বলছে, ওগো এখন কি করব? ছেলে তো কোনো কথাই শুনছে না। কি আর করবো, ছেলে যা চায় তাই করতে হবে। এতদিন পর ওকে ফিরিয়ে পেয়েছি, আমরা বাড়িতে ফিরেই ওর পড়াশোনার ব্যবস্থা ওখানেই করব। রাতে খাওয়া দাওয়ার সময় প্রেমার বোন প্রীতি খেতে খেতে বলছে, কি রে, ওই তানভীর ছেলেটার সাথে পালিয়ে গিয়ে ওর মাথা নষ্ট করে দিয়েছিস নাকি?
ও তোর ফোন নাম্বার আমার কাছ থেকে নিয়েছে, রাতে ফোন দেবে বলেছে, কি যেন জরুরি কথা আছে তোর সাথে। এই কথা শোনার সাথে সাথেই প্রেমা লজ্জায় নিচে টেবিলের দিকে চুপি চুপি খেতে শুরু করলো। প্রেমার বড় ভাই পাবেল বলছে, হেব্বি বড় লোক, এরকম বড় লোকের ছেলে এতদিন ডাকাতের আস্তানায় ছিল, কি ভাগ্য ভাবা যায়। লজ্জায় প্রেমা এক পায়ের পাতা অন্য পায়ের উপর দিয়ে পা মুচড়াচ্ছে। এতদিনে আল্লাহ ছেলেটার উপর রহমত করেছে, তাই তো অবশেষে পরিবারের কাছে ফিরে যেতে পারলো। ছেলেটা কি সুন্দর দেখছো? বয়সটাও তো অল্প। আমাদের প্রেমার সাথে কিন্তু মানাবে বেশ। বড় লোকের একমাত্র ছেলে, এত তাড়াতাড়ি প্রস্তাব পাঠানো কি ঠিক হবে? লজ্জায় প্রেমার চেয়ারে বসে থাকতে না পেরে রুমের দিকে দৌড় দিল। আহা, তোমরা কি শুরু করলে? বলেছি তো এখন ওর বিষয়ে এইসব না বলাই ভালো। ও যেদিন নিজে থেকে মত দিবে তখনই আমরা এই ব্যাপারে কথা বলবো। জোর করে কিছু চাপিয়ে দিও না তোমরা। প্রীতি মনে মনে হাসতে হাসতে বলছে, বাবা দেখে নিও, তোমার মেয়ে এবার নিজে থেকে বিয়ের জন্য পাগল হয়ে উঠবে, আর জোর করতে হবে না। তখনই প্রীতির ছেলে রোহান দৌড়ে এসে বলছে, মাম্মা খাইয়ে দাও। রাতে বিছানায় শুয়ে তানভীরের কথা ভাবতে ভাবতে প্রেমা লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল। এমন সময় ফোনের রিংটং বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো অচেনা নাম্বার থেকে কল এসেছে। তখনই প্রেমার মনে হলো তানভীর তো ফোন দেওয়ার কথা, কি যেন জরুরি কথা বলবে। এটা ভাবতেই প্রেমার বুকের ধুকপুকানিটা বেড়ে গেল। কলটা রিসিভ করে জানালার পাশে বসে বাইরের থেকে মৃদু বাতাস এসে তাকে ছুঁয়ে গেল। আর তখনই ওপাশ থেকে তানভীরের গলার আওয়াজ শোনা যায়। তানভীরের গলার আওয়াজ শুনে প্রেমার হার্টবিট বেড়ে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পর সে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো। কি হয়েছে তোমার? তুমি কি আমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করছো? প্রেমা বড় করে একটা দম ছেড়ে তারপর আস্তে করে বলল, না তো, একদমই তা নয়। তাহলে এভাবে চুপ করে আছো কেন? এই তো কথা বলছি, বলো। কখন কি যেন বলতে চাইলে সেটা তো আর বললে না, এখন বলো। বাহিরে থেকে শীতল বাতাস এসে প্রেমাকে ছুঁয়ে দিচ্ছে। প্রেমা জানালার গ্রিল ধরে বলল, তোমার কি যেন জরুরি কথা বলার আছে, সেটা আগে বলো। না, আমি আগে তোমারটা শুনবো। লজ্জায় প্রেমা চোখ বন্ধ করে ফেললো। কি হলো, আবার চুপ করে গেলে কেন? প্রেমা চোখ খুলে লজ্জা রাঙা মুখে বলছে, তখন আপু বলছিল তোমার নাকি জরুরি কথা বলার আছে, সাথে আরো বলছিল। সাথে আর কি বলছিলে? প্রেমা আবার চোখ বন্ধ করে ফেললো আর বলল, আমি বলতে পারবো না, আমার লজ্জা করছে। লজ্জা? তা কেন লজ্জা করছে শুনি? ওই তো প্রস্তাব পাঠানোর কথা হচ্ছিল। তা তুমি কি বললে? আমি লজ্জায় কিছু বলতে পারিনি। ইস, তোমার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা এখন দেখতে খুব ইচ্ছে করছে। এটা শোনার সাথে সাথে প্রেমা চোখ বন্ধ রেখে এক হাত দিয়ে মুখের এক পাশ ঢেকে ফেললো। আমি দেখবো তোমায়, ভিডিও কল করি। লজ্জায় প্রেমা মুখের উপর থেকে হাত সরিয়ে জানালার গ্রিলটা শক্ত করে ধরলো। কিছু বলছো না যে? ঠিক আছে, তোমার আপত্তি থাকলে তাহলে থাক, দিব না। প্রেমার মুখ দিয়ে বেরিয়ে এলো, আমার খুব লজ্জা করছে। কিসের লজ্জা করছে? প্রেমা আবার চুপ করে গেল। কি হলো? প্রেমা বড় বড় দম নিতে নিতে হাঁপাতে হাঁপাতে বলছে, জানি না। বিয়ের প্রস্তাবের কথা বলেছে বলে এত লজ্জা? প্রেমার জানালার পাশে বসে থাকতে না পেরে এক ছুটে বিছানায় এসে চিত হয়ে শুয়ে হাঁপাচ্ছে। কি হলো, কিছু বলছো না কেন? চুপ করে গেলেছে। বিয়ে করবে না আমায়? লজ্জায় প্রেমা বিছানা থেকে উঠে আবার জানালার পাশে এসে দাঁড়িয়ে গ্রিলটা ধরে হাঁপাচ্ছে। তোমার কিছু বলতে হবে না, প্রস্তাব আমি পাঠাবো। বলো, বিয়ে করবে না আমায়? প্রেমার ঠোঁট দুটো কাঁপছে। আর কি হলো, মুখ দিয়ে কথা বের হচ্ছে না? মা এগুলো শব্দ উচ্চারণ করছে। হ্যালো প্রেমা, আমার খুব লজ্জা করছে। কিসের জন্য তো লজ্জা করছে? মানে? তানভীর হাসতে হাসতে বলছে, বলে ফেলো।
প্রেমার ঠোঁট দুটো কাঁপতে কাঁপতে মুখ থেকে এবার বেরিয়ে এলো, বিয়েটা কি এক্ষুনি হবে? রুমের ভেতর পায়চারি করতে করতে নীলা এবার বেলকনিতে এসে দাঁড়ালো। চিন্তায় তার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। হাত দুটো নাড়াতে নাড়াতে গভীরভাবে মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে আর বারবার পাশের বেলকনির দিকে তাকাচ্ছে, কিন্তু না, আশফিকে কোথাও দেখা যাচ্ছে না। সে বেলকনিতে আজকেও আসেনি। ওই শয়তান রিজভি আশফির খারাপ কিছু করেনি তো? ওর কোনো ক্ষতি করে দেয়নি তো? আমাকেও এই রুম থেকে বের হতে দিচ্ছে না, বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেছে। কয়েকদিন হয়ে গেল আশফির কোনো খোঁজও পাচ্ছি না। কি করছে কে জানে। থুর, আশফিকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না। হতাশ হয়ে নীলা আবার রুমের ভিতর এসে বসলো। রাত বাড়ছে কিন্তু নীলার চোখে ঘুম নেই। হঠাৎ দরজা খোলার শব্দে নীলা উঠে দাঁড়ায়। রুমের ভেতর মাতাল অবস্থায় রিজবি ঢুকে পড়েছে। রিজবি ঢলতে ঢলতে বলছে, জানু তুমি এখনো ঘুমাওনি, এসো তোমায় ঘুম পাড়িয়ে দেই। আমার আশফিকে কি করেছিস? রিজবি নীলার কাছে এসে বলছে, ও জান, ওর কথা ভুলে যাও, আমি তোমার কথা রেখেছি, এখন তুমি আমার কথা রাখো। কয়েকদিন পরেই আমার বিয়ে, কাল তোমায় বাড়ি নিয়ে যেতে বলেছে, সব আয়োজন শুরু হয়ে গেছে। বেঈমান, তুই বাড়িতে সব বলে দিয়েছিস? জান, তুমি তো শুধু আমার আর কারো না, তোমায় কিভাবে অন্যের হাতে দেই বলো? আমি তো সব প্রতিযোগিতায় জিতে তোমাকে আমার করে নিয়েছি। নীলা রিজবিকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল, আমার আশফিকে কোথায় লুকিয়ে রেখেছিস? রিজবি এবার রেগে গিয়ে রুমের জিনিসপত্র ভাঙা শুরু করলো। তারপর বিছানায় ঢলে পড়ে ওখানেই ঘুমিয়ে যায়। এদিকে তদন্ত কমিটির অফিসার আতিকুর রহমান ডিটেকটিভ আশফির খোঁজে থানায় এসে উপস্থিত হয়। ওনার সাথে আশফির বাবা মাও এসেছেন। এখানে এসে আশফির নিখোঁজ হওয়ার সমস্ত তথ্য দেওয়া হয়। আশফিকে ধরার চেষ্টা চলছে, কারণ ওই ছেলেটি নীলা নামের মেয়েটির সাথে গায়েব হয়ে গেছে। কদিন থেকে আমরা ওদের কোনো খবর পাচ্ছি না, তাই পুলিশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেয়ে আশি বাড়ির থেকে পালিয়ে আসা রেজা খানের মেয়েকে বিয়ে করেছে। এসব আমরা কি শুনছি? প্রথমে শুনলাম ছেলে নাকি ডাকাতি করছে, তারপর শুনছি বিয়েও করেছে। ওগো আশফির বাবা, আমাদের এই দিন দেখার বাকি ছিল। শান্ত হও আশফির মা, তবুও এতদিন পরে আমাদের ছেলের খোঁজ পাওয়া গেছে, এটাই বড় কথা। আশফির যেভাবে হোক আমাদের ছেলে, আমি ফেরত চাই। আমরা চেষ্টা করছি। সময়টা এখন সকাল 11:30। রিজবির হাতে থাকা ইনজেকশনটা আশফির শরীরে পুশ করে দিল। এটাই শেষ ডোজ। আশফিকে বিছানায় শুয়ে রাখা হয়েছে, সাথে স্লাইন চলছে। হোটেলের একটা রুমে রেখে আশফির ট্রিটমেন্ট চলছে। একজন ফরেন ডক্টর হাসি মুখে ডক্টর রিজবির থেকে বিদায় নিল। টানা 5 দিন পর আশফির আজ চেতনা ফিরবে। আশা করা যায় আশফির ড্যামেজ হয়ে যাওয়া স্মৃতির নার্ভসগুলো এবার সক্রিয় হয়ে উঠবে। সুতরাং আশফি আগের সব কিছুই মনে করতে পারবে। রিজবি নার্সের দিকে তাকিয়ে বলল, আমি একটু আছি, আজই আপনাদের ম্যাডামকে নিয়ে বাড়ি ফিরবো, তাই সব কিছুর ব্যবস্থা করতে হবে। ততক্ষণে ওনাকে দেখে রাখবেন, আর এর মধ্যে যদি ওনার চেতনা আসে তাহলে সাথে সাথে আমাকে ফোন দিয়ে জানাবেন। ওকে স্যার। রিজবি রুম থেকে চলে যাওয়ার পর নার্স আশফির রুমে সোফায় বসে আশফির দিকে তাকিয়ে ভাবছে, উনি তো এখন ঘুমাচ্ছেন, মেডিসিন দেওয়া আছে, তাই 8 ঘন্টার মধ্যে চেতনা আসবে বলে তো মনে হয় না। এই ফাঁকে কি একবার যাব ওই বডিগার্ডটার সাথে দেখা করতে? আজই তো স্যাররা বাড়ি চলে যাবেন, উনি গেলে তো বডিগার্ডটাও ওনার সাথে চলে যাবেন। তখন তো আর আমার মনের কথাটাই বলা হবে না। আমি সেই কয়দিনই তাকে ভালোবেসে ফেলেছি। নার্সটা এবার বসা থেকে উঠে দাঁড়ালো। আমি বরং যাই, একবার দেখা করেই নেই। আজই সরাসরি মনের কথাটা জানিয়ে দেব। স্যার ফিরে আসলে তো তখন আর সময়ই পাবো না। নার্সটা আশফির রুমের দরজা খুলে দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে বের হলো বডিগার্ডটার সাথে দেখা করতে। ওদিকে এই সময় প্রেমা নিচের রুমে শুয়ে বই পড়ছিল। তখনই হঠাৎ ঝড়ের গতিতে প্রীতি রুমের মধ্যে ঢুকে পড়ল। তুই এখনো শুয়ে আছিস? আরে কখন রেডি হবি? প্রেমা বইটা বিছানার উপর রেখে বলল, কেন আপু, কি হয়েছে? প্রীতি প্রেমাকে ধাক্কা দিয়ে হাসতে হাসতে বলছে, তানভীরের বাবা মা তোকে দেখতে এসেছে, সাথে তো তানভীরও এসেছে। কি বলছিস এসব? তখনই ড্রয়িং রুম থেকে কথাবার্তা আর হাসাহাসির আওয়াজ শোনা যায়। ওই যে এবার শুনতে পেলি তো? এখন যা, একটা নতুন জামা পরে তাড়াতাড়ি রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আয়। সেই সময় রুমের ভিতরে প্রেমার ভাবি এসে বলছে, আরে ছেলেটার কতক্ষণ অপেক্ষা করবে? খেতে বলছি,
কিন্তু সে খাবার হাতে নিয়ে শুধু এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজিয়ে যাচ্ছে। দয়া করে ননদিনী এবার তাকে দর্শন দিয়ে আসুন, তাতে যদি সে এবার খাবারটা মুখে দেয়। তা যা বলেছ ভাবি। লজ্জা রাঙা মুখে প্রেমা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বাথরুমের দিকে দৌড় দিল। প্রেমার দৌড় দেওয়া দেখে প্রীতি আর ভাবি একসাথে হেসে ওঠে। দুপুর গড়িয়ে এসেছে, বাহিরে সূর্য এখনো মাথার উপর। রুমের ভেতরে আশফি আস্তে আস্তে চোখ মেলে তাকালো, তারপর উঠে বসে মাথাটা ঝাঁকিয়ে নিয়ে শার্টটা খুলে বাথরুমের ভিতরে চলে যায়। বাথরুমের ভিতর ঢুকতে শাওয়ারটা ছেড়ে দিল। আশফির পুরো শরীর ভিজে যাচ্ছে। হাত দিয়ে চুলগুলো কিছুক্ষণ নাড়ার পর শাওয়ার ছাড়া অবস্থাতেই চোখ মেলে তাকায়। চোখ দুটো লাল হয়ে আছে, মনে হচ্ছে চোখ থেকে ক্রমাগত অগ্নিবর্ষণ হচ্ছে। নার্সটা রিজবির বডিগার্ডের সাথে হাত ধরে হোটেলের ছাদে যাওয়া মাত্রই উভয়ের মধ্যে গভীরভাবে চুমু খাওয়া শুরু হয়ে গেল। এদিকে রুমের ভিতরে নীলা ড্রেস চেঞ্জ করার সময় দরজায় নক পড়ে। বিরক্তির ভঙ্গিতে তাড়াতাড়ি ড্রেসটা পরতে পরতে চেঁচিয়ে বলছে, উফ, কে? শান্তি মতো একটু রেডিও হতে পারি না। জামার পেছনে চেনটা ভালোভাবে লাগাতে লাগাতে দরজার কাছে এগিয়ে গিয়ে দরজা খুলতে আশফিকে দেখতে পায়। আশফি দরজার সামনে দাঁড়িয়ে আছে। আশফিকে দেখা মাত্রই নীলা ঝাঁপিয়ে পড়ে আশফিকে জড়িয়ে ধরল। আশফি, আশফি তুমি এসেছো? আশফি শান্তভাবে দাঁড়িয়ে থেকে দুই হাত দিয়ে নীলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। পরক্ষণে নীলা আশফিকে ছেড়ে দিয়ে করিডোরের আশপাশে ভালো করে তাকিয়ে খেয়াল করলো এখানে কোনো নার্স আর বডিগার্ড কেউই নেই। আশফি তুমি এখানে কিভাবে এলে? আশফি নীলার হাত টেনে ধরে নীলাকে রুমের বাইরে বের করলো। সেসব জানা আমাদের কাজ নয়, এখন চলো আমার সাথে। আশফি নীলাকে করিডোর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আরে কোথায় নিয়ে যাচ্ছো? আশফি আগে পেছনে ফিরে তাকিয়ে বলছে, কেন, ওই রিদির সাথে থাকতে কি খুব ভালো লাগছে? তাহলে থাকো না, আমি আমার কাজে গেলাম। এই দেখো তুমি রাগ করছো কেন? তুমি পাতালে নিয়ে গেলেও আমি সেখানে যেতেও রাজি আছি, কিন্তু কিসের কাজের কথা বলছো? যে কাজ করব বলে একদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু সেটা আর করে বাড়ি ফিরতে পারিনি। মাঝপথে নিজেই ফেঁসে গেছি। এবার ইনভেস্টিগেশনের কাজটা সম্পূর্ণ করে তবেই বাড়ি ফিরবো। নীলা বড় করে হা করে উত্তেজিত হয়ে বলছে, মানে আশফি তুমি সবকিছু মনে করতে পেরেছো? এবার আমার মিশন সাকসেসফুল হবেই, আর তুমিও তোমার বাড়ি ফিরবে। আশফি আবার নীলাকে টেনে নিয়ে যাচ্ছে। আশফি আমি এখনই বাড়ি যেতে চাই না, তাহলে রিজবির সাথে আমার বিয়ে দিয়ে দেবে। প্লিজ এটা বোঝার চেষ্টা করো, আমি তো এই কারণেই বাড়ি থেকে পালিয়ে এসেছি। কিন্তু তোমাকে নিয়ে তো আমি কাজে যেতে পারবো না। মিশন না শেষ করে আমি আমার বাড়িতেও ফিরছি না। আমাকে ওদের আস্তানা খুঁজে বের করে সব কয়েকটাকেই ধরতে হবে। আমিও তোমার সাথে যাব। মাথা খারাপ নাকি? ডাকাতগুলো ভয়ঙ্করভাবে ক্ষেপে আছে তোমার উপর। তুমি ওদের লন্ডভন্ড করে দিয়েছো। আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাই না। আমি যাবই, তোমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমিও বাড়ি যাব না। দেখবে ঠিকই তোমাকে খুঁজতে পিছু পিছু আবার বের হয়েছি। বুঝেছি তুমি আমাকে ঝামেলাতে ফেলেই ছাড়বে। এখন আমাকে বউ নিয়েই গোয়েন্দাগিরি করতে হবে। মেজাজটা এমনিতেই বিগড়ে আছে। দেখো আশফি, তোমার এই অ্যাডভেঞ্চারে আমি কি সাথে থাকতে পারি না? অবশ্যই পারেন ম্যাডাম, এখন তাড়াতাড়ি চলুন। আশফি আর নীলা হোটেলের নিচতলায় কাউন্টারে আসতেই ওরা আটকে দিল। আশফি হোটেলের ম্যানেজারকে বলল, এক্সকিউজ মি, আমি কি একটা ফোন করতে পারি? ম্যানেজার আশফিকে ফোনটা দেয়। তারপর আশফি ফোনে কার সাথে যেন কথা বলার পরেই হোটেলের সামনে একটা জিপ চলে আসে এবং ম্যানেজারও ওদের যেতে দেয়। এদিকে প্রেমা একটা 3 পিস পরে রেডি হয়ে আয়নার সামনে বসে সাজুগুজু করছে। তখনই রুমের ভিতরে প্রেমার ভাবি এসে বলছে, প্রাণবীর তোমাকে শাড়ি পরতে বলেছে, ও তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চায়। প্রেমা অবাক হয়ে পিছনে ফিরে বলল, এখন কখন শাড়ি পরবো? দেরি হয়ে যাবে তো। সমস্যা নেই, ওনারা সবাই অপেক্ষা করছেন। আমি তোমাকে শাড়িটা তাড়াতাড়ি পরিয়ে দিচ্ছি। মনের মানুষ যেভাবে দেখতে চায় সেভাবেই সেজে যাও না। লজ্জায় প্রেমার চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল। হয়েছে শাড়ি পরানো, এবার তাড়াতাড়ি ওকে নিয়ে এসো, ওনারা লাঞ্চ করতে বসবেন।
তাড়াহুড়া করে শাড়ি পরানোতে শাড়ির আঁচলটায় আর সেফটি পিন দিয়ে আটকানো হলো না। প্রেমাকে প্রীতি ওভাবেই নিয়ে গেল। প্রেমাকে দেখা মাত্রই তানভীর হা হয়ে মুগ্ধ নয়নে ওর দিকে চেয়ে আছে, চোখের পলক যেন পড়ছেই না। প্রেমা তানভীরের দিকে তাকাতেই ওর চোখের সাথে চোখাচোখি হয়ে গেল। লজ্জায় প্রেমার গাল দুটো লাল হয়ে আছে। ওখানে উপস্থিত প্রেমার বাড়ির সদস্যদের হাসাহাসিতে তানভীরের হুঁশ হয়। তখন খেয়াল করলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। সাথে সাথে তানভীরও একটু লজ্জা পেয়ে মুচকি হেসে প্রেমার দিক থেকে চোখ সরিয়ে নেয়। প্রেমা তানভীরের বাবা মার সাথে কথা বলল। ওনারা প্রেমাকে পছন্দ করেছেন। তারপর ওনারা সবাই খেতে বসলো। প্রেমা খাবার পরিবেশন করছে আর তানভীর তখন চোখ তুলে বারবার প্রেমার দিকে তাকাচ্ছে। লজ্জায় প্রেমার হাত দুটো কাঁপছে। ওদিকে হোটেলে ফিরে রিজবির মাথা নষ্ট হয়ে গেছে। আশফি নীলাকে নিয়ে চলে গেছে শুনে রিজবিও বডিগার্ড সহ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ির ভেতরে রিজবি উত্তেজিত হয়ে ছটফট করছে। এটা আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম। হাসপি নিজে সব কিছু ফিরে পেয়ে আবার নীলাকেও এবার নিজের করে নেবে। ও শিট ম্যান, এটা আমি কি করলাম? এবার আমি কি করব? আকাশে মেঘ করেছে, চারদিকে অন্ধকার হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এলো। তবুও রিজবি গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে। সামনে জঙ্গলের পথ। বৃষ্টির মধ্যেই গাড়ি জঙ্গলের পথ অতিক্রম করছে। হঠাৎ গাড়ির সামনে ভেজা অবস্থায় একটা অল্প বয়সী তরুণী হাত নাড়িয়ে গাড়ি থামাতে বলতেই রিজবি গাড়ি থামিয়ে দিল। এদিকে প্রেমার বাড়িতে সবার খাওয়া দাওয়া করতেই বিকেল হয়ে গেল। সবাই এখন ড্রয়িং রুমে বসে গল্প করছে। তানভীরের মা বলছেন, ছেলে মেয়ে দুটোকে এবার আমরা একটু একান্তে কথা বলতে দিই। ওরা হয়তো নিজেদের মাঝে কিছু কথা সেরে নিতে চায়। প্রেমার বাবা হো হো করে হেসে উঠলেন আর বললেন, ঠিকই বলেছেন বিএন সাহেবা। প্রীতি মুচকি হেসে বলল, যা প্রেমা, তানভীরকে ছাদে নিয়ে যা। প্রেমা তানভীরকে বাড়ির ছাদে নিয়ে এলো। ছাদে দাঁড়িয়ে দুজনে গল্প করছে। ওখানেও বাতাস শুরু হয়ে গেছে। আকাশে মেঘ করেছে। প্রেমার শাড়ির আঁচলে সেফটি পিন দিয়ে আটকে না রাখায় হঠাৎ করে বাতাস এসে শাড়ির আঁচলটা গা থেকে সরিয়ে দিয়ে মাটিতে পড়ে যায়। তারপর সেটা বাতাসে উড়তে থাকে। প্রেমা ছাদের কিনায় দাঁড়িয়ে ছিল বলে ছাদের গা ঘেঁষে থাকা একটা গাছের ডালপালার সাথে আঁচলটা আটকে গেল। বাতাস এত দ্রুত এসে এটা ঘটিয়ে দিল যে প্রেমা আঁচলটার কোনোভাবেই সামলিয়ে রাখতে পারল না। সামনে তানভীর দাঁড়িয়ে আছে। লজ্জায় প্রেমা আঁচলটা গাছ থেকে ছাড়িয়ে নেওয়ারও শক্তি পাচ্ছে না। প্রেমার গা থেকে হঠাৎ করে শাড়ির আঁচল এভাবে সরে যাবে তানভীর আশাই করেনি। তানভীর প্রেমার শাড়ির আঁচলটা গাছের ডাল থেকে ছাড়িয়ে দিল। লজ্জায় প্রেমা চোখ বন্ধ করে আছে। শাড়ির আঁচলটা প্রেমার গায়ের উপর দিয়ে দিতেই লজ্জাবতী গাছের মতো প্রেমা জড়সড় হয়ে গেল। তানভীর প্রেমার এমন আচরণে অবাক হলেও প্রেমা কিভাবে লজ্জা পেতে দেখে ওর ভালো লাগছে। তানভীর এক দৃষ্টিতেই প্রেমার দিকে তাকিয়ে আছে। প্রেমা অল্প অল্প করে তার এক চোখ খুলে তানভীরকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় আবারও চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। প্রেমা এবার চোখ খুলে তাকিয়ে বলছে, আরে আরে ভিজে যাচ্ছ যে, চলো ঘরে চলো। প্রেমা তানভীরকে ছাদ থেকে বাড়ির ভেতরেই নিয়ে গেল। এতক্ষণে বাড়ির সকলে প্রেমার তানভীরের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। আগামী মাসের প্রথম সপ্তাহেই ওদের বিয়ে। লজ্জায় প্রেমার রুমের ভিতরে সবার সামনে লজ্জাবতী গাছ হয়ে বসে আছে। দুজনের আংটি বদল সম্পন্ন হয়। তানভীরের হাতের সাথে প্রেমার হাত লাগতেই একবার তানভীরের দিকে তাকিয়ে লজ্জায় প্রেমা চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল। এরপর সকলের সাথে কথা বলে সন্ধ্যার দিকে তানভীর মাইক্রো নিয়ে প্রেমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। প্রেমা নিজের রুমে এসে আয়নায় নিচে লজ্জা মাখা মুখটা দেখে লজ্জাতে দুহাত দিয়ে মুখটা ঢেকে ফেলল। বৃষ্টি হয়ে আবহাওয়া ঠান্ডা হয়ে আছে। পিচ ঢালা ভেজা রাস্তার উপর দিয়ে তানভীরদের গাড়ি এগিয়ে চলেছে। গাড়িতে বসে তানভীর শুধু প্রেমার কথা ভেবে মুচকি মুচকি হাসছে। প্রেমার লজ্জা মাখা মুখটা তানভীরের সামনে ভেসে উঠছে। গাড়ি নির্জন রাস্তায় আসতেই হঠাৎ কিছু বুঝে ওঠার আগে
একদল ডাকাত আক্রমণ করে সব কিছু ছিনিয়ে নিয়ে গেল। আর ঘুমের ঔষধ দিয়ে তানভীরের বাবা মা আর ড্রাইভারকে অচেতন করে ফেললো, এমনকি তানভীরকেও অচেতন করে ওদের সাথে নিয়ে গেল। এদিকে জিপের ভেতরে নীলা আশফির দিকে তাকিয়ে আশফির পরিবর্তনগুলো লক্ষ্য করছে। আশফি তার পাশে বসা ওর বন্ধু আরিয়ানাকে বলল, তোদের মাথায় এটা কেন আসলো না যে ডাকাতের রহস্য উদ্ঘাটনের জন্য আশফির নিখোঁজ হওয়ার সাথে ওই ডাকাতেরই হাত আছে? আমরা তো ভাবতেই পারিনি এমন কিছু ঘটে গেছে। নীলা মনোযোগ দিয়ে ওদের কথাগুলো শুনছে। কোথা থেকে শুরু করবি ভাবলি কিছু? জঙ্গলের আস্তানাটা তো ভেঙে গেছে, এখন নিশ্চয়ই ওরা অন্য কোথাও ঘাঁটি গেটে ঘাপটি মেরে আছে। সামনের রাস্তায় জ্যামের কারণে চলন্ত জিপ থেমে গেল। তখনই দুপাশ দিয়ে পুলিশের গাড়ি এসে জিপ আটকে দেয়। পুলিশ অফিসার ড্যানি পুলিশের গাড়ি থেকে নেমে জিপের দরজা খুলে বলছে, মিস্টার আশফি, অনেক খেল দেখিয়েছ, এবার থানায় চলো। থানায় গিয়ে আশফি ওর বাবা মাকে দেখতে পায়। আশফির মা দৌড়ে গিয়ে আশফিকে জড়িয়ে ধরে। এতদিন কোথায় ছিলি বাবা আমাদের ছেড়ে? বাবা মাকে ফিরে পেয়ে আশফিও ইমোশনাল হয়ে পড়ল। আমাদের ছেলে ফিরে এসেছে, দেখছো আশফির মা, তোমাকে বলেছিলাম না আশফিকে এবার পাওয়া যাবে। আমি ওই দিন ঠিকই বুঝেছিলাম ও ডাকাতগুলোর সঙ্গে আমাদের বাড়িতে আশফি এসেছিল। আশফি ওর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো সবাইকে খুলে বলল। আরিয়ান আর আশফির নিখোঁজ হওয়ার তদন্তকারী আতিকুর রহমানও এখানে উপস্থিত আছেন। সবাই শুনে বিষয়টা এবার বুঝতে পারে সবাই। তারপর আশফি সবশেষে বলল নীলাকে বিয়ে করার কথা। আশফির বাবা মা এবার অবাক হয়ে নীলার দিকে তাকায়। নীলা ওনাদের সাথে কথা বলতে যাবে, এমন সময় নীলার বাবা মাও থানায় এসে উপস্থিত হলো। মেয়ের খবর পেয়ে ওনারাও এখানে ছুটে এসেছেন। থানা থেকে সব ঝামেলা মিটিয়ে নিয়ে আশফির বাবা মা আশফিকে বাড়ি নিয়ে যাচ্ছেন। নীলাকেও ওর বাবা বাড়ি ফিরিয়ে নিয়ে গেছেন। থানা থেকে যাওয়ার সময় নীলা শুধু বারবার আশফির দিকে তাকাচ্ছিল। তখন আশফি বলল, এখন বাড়ি যাও, সময় হলে আমি নিজেই তোমাকে ফোন করব। রিজভির বডিগার্ডকে ওর বাড়ি সহ পুলিশ উদ্ধার করেছে। বডিগার্ডের চেতনা আসার পর সে পুলিশকে জানায়, আমরা গাড়ি নিয়ে ম্যাডামকে খোঁজার জন্য বেরিয়েছিলাম। জঙ্গলের রাস্তায় আসতেই একটা মেয়ে গাড়ির সামনে এসে পড়লো। গাড়ি থামাতেই মেয়েটি স্যারকে বলছে বৃষ্টির মধ্যে গাড়ি পাচ্ছে না, তাই তাকে একটু লিফট দিতে। স্যার মেয়েটাকে গাড়িতে উঠতে বলল। কিছু দূর যাওয়ার পর আমার নাকে কিছু একটা দিতে আমি ঘুমিয়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। স্যারকে মনে হয় ওই মেয়েই কিছু করেছে। স্যারকে আপনারা খুঁজে বের করুন। রিজভি নিখোঁজ হয়েছে, পুলিশ ওকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তানভীরের বাবা মাকেও পুলিশ গাড়ি সহ উদ্ধার করেছে। চেতনা আসার পর তানভীরের বাবা মা খুব ভেঙে পড়লেন। তানভীর আবারও নিখোঁজ। সময়ে রাত 2টা। আশফি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর নিচের রুমে শুয়ে আছে। ইতিমধ্যে তানভীর আর রিজভির নিখোঁজ হওয়ার সংবাদটা শুনে আশফিও চিহ্নিত হয়ে গেছে। এখন আমাকে ঘুমোলে চলবে না, বাড়ির সবাই এতক্ষণে হয়তো ঘুমিয়ে গেছে। এটাই সুযোগ, আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, নয়তো সকাল হলে কেউ আমাকে বাড়ি থেকেই বের হতে দেবে না। আশফি বিছানা থেকে উঠে আরিয়ানকে ফোন দিয়ে বাড়ির সামনে জিপ নিয়ে আসার জন্য বলল। এরপর আশফি সবকিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে নীলাকে ফোন দেয়। কয়েকবার ফোন বাজার পর নীলা ঘুমের মধ্যে ফোন রিসিভ করলো। হ্যালো, কে? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমার বাড়ির সামনে আসছি। নীলা ঘুমের মধ্যে বলছে, তুই কে রে? তুই আসবি তো আমার রেডি হতে হবে কেন? আমি খোলামেলা ঘুমাচ্ছি, ঘুমাতে দে। নীলা, আমার নামও জানিস দেখছি। নীলা, আমি আশফি। আশফি? নীলা এবার ভালো করে কণ্ঠস্বর খেয়াল করে দেখলো আশফি ফোন করেছে। আশফি, তুমি এত রাতে? হ্যাঁ, আমি। তাড়াতাড়ি রেডি হয়ে থেকো, আমি জিপ নিয়ে তোমাদের বাড়ির সামনে এসে অপেক্ষা করছি। নীলা মাথা চুলকাতে চুলকাতে বলল, আমরা কি আবার পালাবো? ওহো, তুমি আমার সাথে যাবে বলেছিলে না? আমরা এখনই বেরিয়ে পড়ছি, সকাল হলে আর বাড়ি থেকে বের হতেই পারবো না, তাই রাতের বেলা লুকিয়ে বের হতে হচ্ছে। নীলার এতক্ষণে হুঁশ হয়ে চোখ খোলে। ও, তার মানে অ্যাডভেঞ্চার। আমি যাব। আসছি, এখন রাখছি, বাই। নীলা বিছানা থেকে উঠে রেডি হওয়া শুরু করলো। ড্রেস চেঞ্জ করে সাজগোজ করাও শুরু করে দিয়েছে। এরই মধ্যে আশফির ফোন আসে। নীলা বেলকনিতে এসে রাস্তায় আশফির জিপ সহ দাঁড়িয়ে থাকতে দেখলো। এরপর দড়ি দিয়ে দোতলার বেলকনি থেকে নিচে নেমে আসে। আশফি নীলাকে দেখা মাত্রই বলছে,
তুমি কি দাওয়াত খেতে যাচ্ছ? এত সাজগোজ করেছো কেন? নীলা এদিকে এসে আশফির শার্ট ধরতে ধরতে আশফির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলছে, কেন বউকে দেখতে মন চায় না বুঝি? মন ভরে দেখো। বাতাসে নীলার চুলগুলো উড়ছে। নীলা এভাবে গায়ে হাত দেওয়ায় আশফি ঘুরে চলে গেল। আশফিও নীলার কোমর ধরে নীলাকে আরো কাছে টেনে এনে নীলার ঠোঁটে চুমু দিতে যাবে, তখনই জিপের ভেতর থেকে আরিয়ান কাশি দিয়ে উঠল। আর সাথে সাথে আশফি নীলাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। আশফি নীলার দিকে তাকিয়ে বলছে, আসুন ম্যাডাম, উঠে পড়ুন। নীলা আর আশফি জিপে উঠে আরিয়ান জিপ স্টার্ট দিয়ে দিল। সময় সকাল 9টা। তানভীরের নিখোঁজ হওয়ার সংবাদ শুনে রাতের বেলা প্রেমার বাড়ি থেকে পালিয়েছে। নীলার বাড়িতে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। নীলার বাবা আশফিদের বাড়িতে ফোন করে জানতে পারেন আশফিও কাউকে কিছু না বলে চুপি চুপি রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে। এটা শোনার পর নীলার চাচি উত্তেজিত হয়ে বলছেন, ওই তো যা ভেবেছিলাম তাই, ওই শুক্রাটার সাথেই আবার গেছে। আমরা তো কাল রাতে বললাম ওর বিয়ে ওই সেলির সাথেই দিব, তাও এভাবে কাউকে কিছু না বলে কেন গেল? আরে তোরা বুঝতে পারছিস না কেন? নাচ জামাই আমার নাতনিকে না দেখে থাকতেই পারছে না। তাই বলে কাউকে কিছু না জানিয়ে রাতের বেলা হুট করে আমার মেয়েকে নিয়ে চলে যাবে? আহা বৌমা, তোমার শ্বশুরও এমন ছিল। বিয়ের আগে রাতের বেলা চুপি চুপি আমাদের বাড়ির সামনে এসে কত ঘুরঘুর করতো। আমি জানালা দিয়ে দেখতাম আর হাসতাম। আমাদের প্রেমটাও রাতের বেলায় শুরু হয়েছিল। আমিও লুকিয়ে বাড়ির বাইরে এসে তোমার শ্বশুরের সাথে দেখা করতাম। নীলা জিপের ভেতরে ঘুমিয়ে গেছে। রাতে ভালোভাবে ঘুম হয়নি। আশফি সামনের সিট থেকে পেছনের সিটে গিয়ে বসলো। বোতলটা হাতে নিয়ে নীলার মুখে পানি ছিটিয়ে দিতেই নীলা ধরফড়িয়ে উঠে ভালো করে না দেখে জোরে একটা চিৎকার দিল। আশফি তাড়াতাড়ি তার কানে 2 হাত রাখে আর হঠাৎ এভাবে নীলার চিৎকার শুনে জিপ চালাতে চালাতে আরিয়ান জিপটা ব্রেক করে থামিয়ে দেয়। নীলা মুখটা গোল করে এদিকে ওদিকে ভালো করে দেখে নিয়ে নিজেকে আবিষ্কার করে এবং তারপর আশফিকে দেখে স্বাভাবিক হয়। আশফি এবার নীলার দিকে তাকিয়ে বলল, কি হয়েছিল? হ্যাঁ, এভাবে চিৎকার দিলে কেন? ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম ঘুমের মধ্যে কি না কি ঘটে গেল। ডাকাত পড়েনি, ভয় পাওয়ার কিছু নেই। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বলছে, আর তুই শালা গাড়ি থামিয়ে দিলি কেন? আশপাশ থেকে খাবারের গন্ধ হচ্ছে, তাই না রে? হ্যাঁ, তো কি হয়েছে? শুনছি ভালো খাদ্য গ্রহণ করার জন্য এই জায়গাটার বেশ সুনাম আছে। আমি বলছিলাম কি, থাক আর বলতে হবে না, বুঝে গেছি। এখন চল সামনের রেস্টুরেন্ট থেকে মধ্যাহ্ন ভোজটা সেরে আসি। এরপর 3 জনের রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়। খাওয়া দাওয়ার পর বের হওয়ার সময় আশফি নীলার হাত ধরে ফেললো। নীলা কিছু বলতে যাবে তার আগেই আশফি নীলার ঠোঁটে চুমু দিয়ে দেয়। এটা দেখে আরিয়ান ওখানে আর দাঁড়িয়ে না থেকে জিপের দিকে এগিয়ে যায়। ডার্লিং, তোমার জন্য একটা গিফট আছে। নীলা অবাক হয়ে বলল, এই সময় হঠাৎ গিফট? বউকে গিফট দেওয়ার আবার কোনো সময় অসময় আছে নাকি? আশফি পকেট থেকে একজোড়া সুন্দর ইয়াররিং বের করে নীলার কানে পরিয়ে দিল। এরপর নীলা হাসতে হাসতে আশফির হাত ধরে জিপে উঠে বসে। আরিয়ান ওদের রোমান্স দেখে মুখটা প্যাঁচার মতো করে আছে। ওকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আশফি হাসতে হাসতে বলে উঠল, কি হিংসে হয়? এর আগে তো কখনো অভিযানের সময় তোকে এত রোমান্টিক হতে দেখিনি। কত মেয়ে তো তোর গার্লফ্রেন্ড হতে চেয়েছে, কিন্তু তুই পাত্তাই দিসনি। আর এখন? আশফি হাসতে হাসতে বলছে, তখন বউ ছিল না, আর এখন বউ আছে। রিজবিকে দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। সামনে দাঁড়িয়ে ডাকাত সর্দার চেঞ্জ বলছে, তুই নিজেরে খুব চালাক মনে করস তাই না? তুই আমার শিকার কাইরা নিয়ে অন্য জায়গায় চালান করছস। এখন ভালোই ভালোই বইলা ফালা, ওই বদমাইশ আশফি আর হ্যাললগের মাইয়াটা কোথায়? রিজবি চেঁচিয়ে বলছে, সেটা জানলে তো আমি ওদের কাছে আগে পৌঁছে যেতাম। চেঞ্জ এবার রেগে গিয়ে ওর চেলাদের দিকে তাকিয়ে বলছে, ওই তোরা দে তো বেটাকে দুটো কেলিয়ে। দুটো চেলা রিজবির কাছে আসতে রিজবি চেঁচিয়ে বলছে, আমি সত্যি জানি না ওরা কোথায়। কাল ওরা হোটেল থেকে পালিয়ে গেছে। চেঞ্জ চেয়ারে বসতে বসতে বলল, তুই আমার করে বোকা ভাবস? হ্যাঁ, তুই সেদিন ওদের বাঁচাইয়ে নিয়ে গিয়ে হোটেলে তুলছস, না হলে তুমি অসফিরে ওই দিনই খতম করে দিতাম। আর ওই মায়াডারে রাইখে দিয়া ওর বাড়ি সহ ডাকাতি করতাম।
বেশ বড় দাও মারতাম, তুই সালা সব বেচতে দিলি। এখন ওদের আবার জন্য অন্য কোথাও চালান করে দিছস। রিজবিও রেগে গিয়ে বলছে, আর তুই শালা বলদের বাচ্চা আমাকে ধরে নিয়ে এসেছিস। তখনই মোহন ডাকাত এসে রিজবির গালের এক পাশে একটা ঘুষি বসিয়ে দিল, আর সাথে সাথে রিজবির গালের এক পাশটা ফুলে লাল হয়ে যায়। ওই সময় সেদিন বৃষ্টির মধ্যে রিজবির গাড়ির সামনে চলে আসা সেই সুন্দরী তরুণীটি বলে উঠল, আমি তো আমার কাজ করে দিয়েছি, এবার আমার বাবাকে আর আমাকে তোমরা ছেড়ে দাও। সর্দার, এই ভুল জীবনেও করিয়েন না। এদের ছেড়ে দিলে ওরা পুলিশে গিয়ে খবর দিবে। তরুণী অহনা চেঁচিয়ে বলে উঠল, তোমরা তো কথা দিয়েছিলে এই ছেলেটাকে তোমাদের কাছে ধরে আনার ব্যবস্থা করতে পারলে আমাদের তোমরা ছেড়ে দিবে, তাহলে এখন কেন কথা রাখছো না? ডাকাত সর্দার চেঞ্জ হো হো করে হেসে উঠে বলছে, বোকা ভাইয়া, ডাকাতদের কথার আবার কোনো মূল্য আছে নাকি? তোদের বাড়ি ডাকাতি করে এবার তোদের টোপ হিসেবে ব্যবহার করবো আমরা। এটা বলেই মোহন ডাকাত সহ চেলাগুলো সবাই একসাথে হাসতে থাকে। ছেড়ে দে আমাদের, না হলে তোদের জন্য এবার জমাচ্ছে। এরা তোদের কেউ পাইবো না। যেতে যেতে হঠাৎ আশফি কিছু একটা খেয়াল করে আরিয়ানকে জিপটা থামাতে বলে। কি হয়েছে রে? আশফি কপালে সূক্ষ্ম ভাঁজ রেখা সামনের দিকে তাকিয়ে বলছে, ওটা কাল্লু না? তাই তো মনে হচ্ছে। তাহলে এক্ষুনি বেটাকে পাকড়াও করতে হবে। আশফি তাড়াতাড়ি জিপ থেকে নেমে ওটার পিছনে ছুটল। ওর পেছনে আরিয়ান আর নীলাও দৌড়াচ্ছে। কিছু দূর যাওয়ার পর আশফি ওকে ধরে ফেললো। ওরে ধরতেই কিল ঘুষি দিতে শুরু করেছে। তারপর বলা শুরু করলো, বেটা এখানে এসে ঘুরঘুর করছিলি কেন? নতুন কোনো টোপ খুঁজতে পেরেছিস নিশ্চয়ই? বল, তানভীর কোথায়? আর তোরা কোথায় ঘাঁটি পেরেছিস? কিল ঘুষি খেতে খেতে সে বলে উঠল, আমি কিছু জানি না, আমায় সাইরা দেন। তুই বেটা সব জানিস। মার খেয়ে আধামরা হয়ে গেছে। এবার সে বলল, আর মাইরেন না, চলেন আমার লগে, আমি নিয়ে যাইতেছি। আশফির জিপ নিয়ে দক্ষিণ জঙ্গলের কাছাকাছি চলে এলো। এই জঙ্গলের ভিতরে জিপ নিয়ে আর ঢোকা যাবে না মনে হচ্ছে, আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। ও শিট, ওকেও নিয়ে গেছে, সাথে ওই বেটাও পালিয়েছে। আমরা তো জানতেই পারলাম না যে ওদের ঘাঁটিটা কোথায়। তাহলে এখন উপায়? উপায় একটা আছে। পালিয়ে যাবে কোথায়? মানে? তাড়াতাড়ি ল্যাপটপটা বের করে নেটওয়ার্ক সেট কর। আমি তখন নীলার গায়ে ক্যামেরা লাগিয়ে দিয়েছি। ওর ইয়ারিং এর মধ্যে সিসি ক্যামেরা লুকোনো আছে। লাবণ্য পার্লারে বসে সাজগোজ করতে করতে ড্যানিকে ভিডিও কল করলো। জান, আমি কেমন লাগছে দেখো তো। বিয়ের রিসেপশনের দিন আমি কিন্তু এই সাজটাই সাজবো। ড্যানি মুগ্ধ দৃষ্টিতে লাবণ্যকে দেখতে দেখতে বলল, ডিয়ার, তুমি তো মধুর থেকেও বেশি মিষ্টি, খুব সুন্দর লাগছে তোমায়। উম্মা। লাবণ্য ড্যানিকে একটা ফ্লাইং কিস দিয়ে বলল, আচ্ছা এখন রাখছি, বাসায় গিয়ে কথা হবে, বাই। লাবণ্য ওই অবস্থাতেই পার্লার থেকে বের হয়ে বাসার দিকে রওনা হলো। ওই সময় ড্যানির ফোনে কল আসে। ইন্সপেক্টর ফোন করেছে। ড্যানি ফোন রিসিভ করতেই সে বলে উঠল, স্যার, একটা নিউজ আছে। আমরা এবার ছদ্মবেশের রাস্তার মোড়গুলোতে দাঁড়িয়ে নজর রাখছিলাম, তখনই একটা মেয়ে রাস্তার এই পথে আসতেই কারা যেন ওকে মাইক্রোতে তুলে নিয়ে গেল। মেয়েটাকে দেখে প্রেমার মতোই লাগছিল, আর উনি তো বাড়ি থেকে আবার পালিয়েছেন। ড্যানি উত্তেজিত হয়ে বলছে, এখন কোথায় আছো তোমরা? আমরা গাড়ি নিয়ে ওই মাইক্রোটাকে ফলো করছি। রিয়ালি? সো আমি এক্ষুনি আসছি। এদিকে লাবণ্য পার্লার থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর ওর গায়ের গহনার উপর ডাকাতদের চোখ পড়ল। সাথে সাথে ওরা ফলো করা শুরু করে, আর নির্জন রাস্তায় আসতেই ওকে আটক করে অচেতন করে নিয়ে চলে যায়। নীলাকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে, আর তার পাশে প্রেমাকেও এনে বাঁধা হলো। চেঞ্জ হাসতে হাসতে বলছে, যাক, ভালোই হলো। এবার সব কটারে একেবারে এক এক জায়গায় টোপ হিসেবে ব্যবহার করবো। তানভীর প্রেমাকে এখানে দেখে অবাক হয়ে বলছে, তুমি জান, তুমি এখানে কিভাবে? প্রেমা কাঁদতে কাঁদতে করুণ গলায় বলল, আমি তো তোমার খোঁজেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। এটা শুনে চেঞ্জ উচ্চ স্বরে অট্টহাসিতে ফেটে পড়ে। লাইলি মজনু, লাইলি মজনু। আর এটা কই ওই বেদ তুমি শাস্ত্রী? ওকে আনতে পারিনি, গুলি চালাতেই পালিয়ে আসতে হয়েছে। রিজবি নীলার দিকে তাকিয়ে বলছে, নীলা মাই জান, তোমার কষ্ট হচ্ছে তাই না?
তখনই কয়েকজন ডাকাত সদস্য একজনকে টানতে টানতে এখানে নিয়ে এলো। তার হাত দুটো পিছনে দড়ি দিয়ে বাঁধা। সর্দার, সেই তখন থেকে এই পুলিশটা বাড়ির বাইরে ঘুরঘুর করছিল। এই তোরা এরও বাইরে ফেলা, আর লক্ষ্য রাখ বাইরে আর কেউ আছে নাকি। মোহন ডাকাত ড্যানিকে বাঁধতে বাঁধতে বলছে, অনেক খেয়াল দেখিয়েছ পুলিশ মশাই, এবার আমাদের খেলাধি বুঝবে। নীলা এদিকে ওদিকে তাকানোর সাথে ওর ইয়ারিং এর ভেতরে ক্যামেরাটাও এদিকে ওদিকে ঘুরছে। এর ফলে ল্যাপটপের ভেতরে আশফি এতক্ষণে ওদের সবাইকে দেখতে পেয়েছে। কিছু বুঝলি? বাড়ির দেয়ালের রং দেখে মনে হচ্ছে পুরনো বাড়ি, চেনা চেনা লাগছে, কোথায় যেন এমন দেখেছিলাম। তখনই ওখানে লাবণ্যকে অচেতন অবস্থায় কয়েকজন নিয়ে এলো। ওকে দেখে আশফি বলে উঠল, ও মাই গড, এরা সব জায়গাতেই বড় বড় দাও মারা শুরু করেছে, তাই কাউকেই বাদ দেয়নি। ভালো করে দেখি জায়গাটা কোথায়। ড্যানি লাবণ্যকে এখানে নিয়ে আসতে দেখে আটকে উঠল। কিছুক্ষণের মধ্যে লাবণ্যর চেতনা আসতেই চোখ খুলে নিজেকে খুঁটির সাথে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। এ কি, আমি কোথায়? এরা কারা? তারপর আশেপাশে নীলা, প্রেমা, তানবীর সহ আরো কয়েকজন এবং ড্যানিকেও হাত বাঁধা অবস্থায় দেখে চিৎকার দিয়ে বলে উঠল, তোরা সবাই এখানে? আমরা সবাই ডাকাতের খপ্পরে পড়েছি। তোরা আমাকে ঠকিয়েছিস শয়তান, ছেড়ে দে আমাকে আর আমার বাবাকে। এই পুরো বাড়িতে আটকে রেখে ভেবেছিস কেউ কিচ্ছু জানতে পারবে না? তোদের টোপেই তারা আটকা পড়বে, দেখিস। চুপ মাইয়া, বেশি কথা হইলে খতম করে দেবো। এই তোরা বাইরে ভালো করে নজর রাখ, দেখ আরো কোনো পুলিশ আছে কিনা, হালারা বহুত জ্বালাইছে। আশফি ল্যাপটপ দেখতে দেখতে বলে উঠল, পেয়েছি, এটা তো সেই পোড়া বাড়িটা, জঙ্গল পেরিয়ে কয়েক কিলোমিটার দূরে। আরিয়ান, চল তাড়াতাড়ি। ওখানে পৌঁছেই এদিকে ওদিকে উকি ঝুঁকি মারতেই পেছন থেকে আরিয়ানের মাথায় কে যেন বাড়ি দিল। সাথে সাথে আরিয়ান পড়ে যায়। আশফিকে বাড়ি দিতে যাবে তার আগেই আশফি এদিকে তাকিয়ে লাঠিটা ধরে ওর পেট বরাবর ঘুষি দিয়ে দিল। মার খেয়ে সে চিৎকার দিতে আরো কয়েক এসে স্যার স্যার বলে আশফিকে আটকানোর চেষ্টা করে। আশফি ওদের দেখে সন্দেহ হলো, ভালো করে তাকিয়ে খেয়াল করলো এটা তো সেই পুলিশ ইন্সপেক্টর। আশফি সাথে সাথে রেগে ওনাকে বলল, এই আপনারা আমাদের মারছেন কেন? আমি ডিটেকটিভ আশফি আর আমার সহকারী আরিয়ান। জি, চিনতে পেরেছি। তখন ভুল করে ডাকাত ভেবে কাণ্ডটা ঘটিয়ে ফেলেছি, মাফ করবেন। আমাদের স্যার ড্যানি ডাকাতের হাতে ধরা পড়েছে এবং ভিতরে আরো অনেক জনকেই ধরে আনা হয়েছে। আশফি রেগে বলছে, হোয়াট রাবিশ! সেই সংবাদ পেয়েই তো গোয়েন্দারা এখানে চলে এসেছে, আর আপনারা আমাদেরই মেরে দিচ্ছেন। দুঃখিত তার জন্য, আসলে অনেকক্ষণ ধরে ভিতরে ঢোকার চেষ্টা করছি। অপ্রস্তুত থাকায় হঠাৎ সেই সময় কতগুলো ডাকাত এসে আশফিয়া আর আরিয়ান সহ ইন্সপেক্টর এবং যে কয়েকজন পুলিশ এখানে এসেছিল সবগুলোকে একসাথে বেঁধে ভিতরে নিয়ে যায়। চেঞ্জ এবার মহা খুশিতে হাসতে হাসতে বলছে, এবার সব খেল খতম, আজ সব কটা মরবি। ভয়ে এক একজনের মুখ শুকিয়ে গেছে। আর কি হবে আশফি, আমরা তো সবাই ধরা পড়ে গেছি। আশফিও হাসতে হাসতে বলছে, কি আর হবে, ডাকাতের সব খেল খতম হবে। মানে পুলিশের ফোর্স এলো বলে আমি ভদ্রভাবে খাতির যত্ন করে সবাইকে একসাথে নিয়ে যাওয়ার সুন্দর ব্যবস্থা করেছি। চেঞ্জ এবার ভয় পেয়ে বলছে, এই ছোকরা, এসব তুই কি বলছিস? হ্যাঁ? তোমরা বোধহয় ভুলে গেছিলে, আশফিকে দিয়ে ডাকাত করালেও আমি কিন্তু গোয়েন্দা আশফি। এত কাঁচা কাজ আমি করি না। তোমরা ভাবলে কি করে আমি এখানে নিজে থেকে ধরা পড়ার জন্য আসবো? তখনই এক ডাকাত সদস্য দৌড়ে ভেতরে এসে বলছে, সর্দার, পুলিশ বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলেছে, এখন আর পালানোর কোনো উপায় নাই সর্দার। এবার নীলাও বলে উঠল, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। চেঞ্জ এবার রেগে মোহন ডাকাতের দিকে গুলি ধরে বলছে, তোর আগে খতম করে দেই। এই তোর বুদ্ধিতে আমি এইখানে ঘাটি গাইডা ভুল করছি। মোহন ডাকাতকে শুট করার আগেই হুড়মুড় করে অনেকগুলো পুলিশ ভেতরে ঢুকে পড়ল। আজ আর কেউ পালাতে পারলো না। ডাকাত দলের সবাইকে ধরে পুলিশ গাড়িতে উঠালো। ওদের সবাইকে নিয়ে যাওয়ার পর আরিয়ান আশফিকে বলছে, এটা কিভাবে হলো? পুলিশ কিভাবে জানলো? ক্যামেরার ফুটেজ শুধু আমরা নই, পুলিশরাও দেখতে পেয়েছে। আমি আগে থেকে পুলিশের ফোর্স বাহিনীকে খবর দিয়ে রেখেছিলাম। আমাকে আর তোকে ফুটেজে দেখা মাত্রই অ্যাকশন নিয়ে নিয়েছে। ক্যামেরা?
এখানে ক্যামেরা কোথায়? ও মাই জান, মূল্যবান কাজটা তুমি তো করেছো, থ্যাংক ইউ। ওটা তোমার ইয়ারিং এর ভেতর। আশফি নীলার কাছে এসে নীলাকে জড়িয়ে ধরলো। নীলাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলছে, থ্যাংক গড তুমি সেফ আছো। নীলাও আশফিকে জড়িয়ে ধরে চুমু দেওয়া শুরু করলো। ড্যানি লাবণ্যের কাছে ছুটে গেল। প্রেমা দৌড়ে চলে গেল তানভীরের কাছে। চুমু পর্ব চলছে। আরিয়ান লজ্জায় ওদিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলছে, প্রেম দেখি জমে জমজমাট। রিজবির মনটা খারাপ হয়ে মুখ শুকিয়ে যায়। অহনার বাবা সেই সময় রিজবির দিকে তাকিয়ে বলছে, তুমি অনেক ভালো ছেলে বাবা, যদি আপত্তি না থাকে তাহলে আমার মেয়ে অহনার সাথে তোমার বিয়ে দিতে চাই। অহনা লাজুক দৃষ্টিতে রিজবির দিকে তাকায়। আরিয়ান হাসতে হাসতে বলছে, আরে মশাই আপনিও বিয়েটা সেরে ফেলুন, দেখছেন না এখানে প্রেম কেমন জমে গেছে। নীলা আর আশফি এদিকে এগিয়ে আসলো। রিজবি ভাই অযথাই আমাদের পেছনে আর না ছুটে নিজের বিয়েটা এবার করে ফেলুন। অন্যের বউয়ের দিকে নজর না দিয়ে নিজের বউয়ের দিকে মন ভরে তাকান। এটা শুনে সাথে সাথে রিজবি আর অহনার দিকে তাকিয়ে ওর হাতটা ধরে নিজের হাতে নিয়ে নিল। আর তারপর অহনার বাবার দিকে তাকিয়ে বলছে, আমি ওকে আমার জীবনসঙ্গী করতে রাজি আছি। এখন আপনি বাড়িতে ফিরে বিয়ের দিন তারিখ ঠিক করবেন। এখানে উপস্থিত সবাই একসাথে হেসে উঠল। তারপর সবাই স্টেশনে চলে আসে। আজকে ট্রেনে করে হই হুল্লোড় করে একসাথে সবাই বাড়ি ফিরবে। স্টেশনে আশফির বাবা মা এসে হাজির হয়েছে। আশফি অবাক হয়ে ওর বাবা মা দিকে তাকিয়ে বলছে, তোমরা এখানে? তুই হুট করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তারপর বউকে নিয়ে চম্পট দিতে পারিস, আর আমরা হুটহাট করে চলে আসতে পারি না? কিন্তু তোমরা কিভাবে জানলে আমরা এখানে? তখনই আরিয়ান বলে উঠল, আমি বলছি। আশফির মা এবার নীলার কাছে এসে আশফির দিকে তাকিয়ে বলছেন, তুই কি ভেবেছিস আমার বৌমাকে নিয়ে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে আর আমরা কিছুই জানতে পারবো না? বেআইনরা কি ভাবে বলতো? আর পালাতেও হবে না। সামনের সপ্তাহে তোদের বিয়ের দিন ঠিক করা হয়েছে। অনুষ্ঠান করে বৌমাকে আমাদের বাড়িতে নিয়ে আসছি। তারপর নীলার দিকে তাকিয়ে বলছেন, কি বৌমা তুমি কি বলো? নীলা মাথা নেড়ে জবাব দিল, জি, আমি তো আপনাদের বাড়ি যাওয়ার জন্য দু পায়ে রাজি। আশফির মা হেসে বললেন, ইস কি মিষ্টি বউ। আশফিও হাসতে হাসতে বলছে, দেখতে হবে না বউটা কার। সবাই এবার একসাথে হেসে উঠল। তোরা ট্রেনে করে মজা করতে করতে আয়, আমরা গাড়ি নিয়ে এসেছি, ওটাতে করেই বাড়িতে ফিরবো। আশফির বাবা মা গাড়িতে করে বাড়ির দিকে রওনা হলো। সবাই স্টেশনে দাঁড়িয়ে ট্রেন আসার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে প্রেমা বলে ফেললো, আমাদের তিন বান্ধবীর বিয়ে যেহেতু সামনেই হচ্ছে, তাহলে আমরা হানিমুনে সবাই একসাথে যেতেই পারি। ও ইয়েস, গ্রেট আইডিয়া। লাবণ্য আর ড্যানিও ওদের সাথে যেতে চাইল। নীলা আশফির হাত ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে গেল। সবাই নাচতে নাচতে মজা করতে করতে ট্রেনে ওঠে। সবার আজ বাড়ি ফেরার পালা। ট্রেন এগিয়ে চলতে শুরু করলো। সেই সাথে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের নতুন জীবন শুরু করার আহ্বানে।